বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার যে আমরা অগ্রগতি, সেটা যেন বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের কাছে যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে, যে প্রতিকূল অবস্থা থেকে আমরা এই দেশটাকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি। আমরা ভালো করেছি হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে বাংলাদেশের পারফরমেন্স ভালো, কিন্তু মাঝখানে অর্থাৎ আমরা থমকে গেছি, এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এইটাই হলো আমাদের বাজেটের মূল লক্ষ্য ছিল। অনেক ডিটেল আছে, সেগুলোর সবগুলো প্রতিপাদ্য বিষয় হলো একটা নির্যাস হলো দেশে আপনার সবার জীবনযাপনকে একটু আরও স্বচ্ছ করা, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, সেই জন্য আমার সামাজিক নিরাপত্তা বা অন্যান্য জিনিসের উপর অনেক নজর দিয়েছি। আর বৈশ্বিক পরিস্থিতিতে একটা জিনিস বলে আমি শেষ করি, আমি তো বিভিন্ন ডোনারদের সাথে কথা বলেছি, বাইরের প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা এজেন্সি বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত ইতিবাচক ধারণা তাদের। এইটা আমরা টের পেয়েছি, যেখানে বিভিন্ন প্রত্যেকের পজিটিভ অ্যাটিটিউড। এই পজিটিভ অ্যাটিটিউডটাকে আরেকটু সুসংহত করার জন্য আমরা চাই আমাদের ভেতরের যারা আছেন তারা যেন একটু সহযোগিতা করেন। কিন্তু আমরা যদি নিজেদেরকে বলি খারাপ হচ্ছে, কিছুই হচ্ছে না, যাচ্ছে তাই দেশ, বাইরে গিয়ে তখন আমাদের জন্য অনেক সময় প্রথম আগে এক্সপ্লেন করতে হয় ওগুলি। হ্যাঁ, ডেফিনেটলি ক্রিটিসিজম হবে, কিন্তু দেশপ্রেম এবং দেশের মানুষের জন্য দরদ থাকলে কিছুটা সরকারের সাথে সবাই নিজেদের সাথে সহযোগিতা করবে, এটি শুধু আমরা করি। আপনাদের কাছে এই প্রত্যাশাটা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আর এমনি প্রশ্ন যখন করবেন তখন বিভিন্ন প্রশ্ন করবেন, সেগুলো আমাদের স্পেসিফিক সাবজেক্ট বিষয় আছে, সেগুলোর উপর আমরা উত্তর দিতে চেষ্টা করব। এখন আমি জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের পরিকল্পনা উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ। শুভ অপরাহ্ন। এই বাজেটের আলোচনা তো আর করার জন্য তো জাতীয় সংসদ নাই, কাজেই আগামী 2-3 সপ্তাহ 22 তারিখে অর্থ বিল পাস হবে, 22 তারিখে। তার আগে যেসব এই বাজেট সম্বন্ধে যা বলার, সেটা সুধী সমাজ, অর্থনীতিবিদ, আমাদের সাংবাদিক বন্ধুরা যারা যা আলোচনা করবেন, ব্যবসায়ী যারা যারা সঙ্গে সম্পৃক্ত এবং সব মানুষ, যাতে আমরা এই সংসদের আলোচনার বা যে নাই সেই অনুভব না করি। আপনাদের আলোচনা থেকেই আমরা হয়তো পরে যখন অর্থ বিল পাস হবে তখন কিছুটা সংশোধন করার সুযোগ পাবো আমরা। বাজেটকে যেমনটা অর্থ উপদেষ্টা মহোদয় দেখেছেন, অনেকভাবে অনেক দৃষ্টিভঙ্গি থেকেই দেখা যায়। আমি যদি সরকারে আসছি যখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই যদি দেখি, তাহলে আমি এই বাজেটকে বলবো একটা ভঙ্গুর অর্থনীতিকে, যেখানে আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই প্রায় ভেঙে পড়েছিল, সেখানে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট, এটা আমরা বলতে পারি। একটা লক্ষ্য করবেন যে এই বাজেটটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা মাঝখানে হঠাৎ করে 1 বছর 1.5 বছরের জন্য এসেছি। এই ধারাবাহিক প্রক্রিয়ায় লক্ষ্য করবেন যে প্রস্তাবিত বাজেটের সিংহভাগ ব্যয় চলে যাচ্ছে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের দায় মেটাতে, এবং তার সাথে ভর্তুকি আছে, কৃষি এবং জ্বালানি খাতে ভর্তুকি আছে। সেটা রাখতে হচ্ছে, কারণ মূল্যস্ফীতিকেও আমরা উত্তরাধিকার সূত্রে গত বছর আমাদের দায়িত্ব গ্রহণের আগে থেকেই আমরা পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে জ্বালানিতে বিদেশিদের পাওনা পুরোটা আমরা পরিশোধ করে দিয়ে এখন অন্তত স্থিতি অবস্থায় এসেছি। জ্বালানি উপদেষ্টা আছেন, তিনি ভালো বলতে পারবেন। আমরা আসলে যেটা চাচ্ছি সেটা হলো এই ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র,
এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। আর অনেকে বলবেন, পত্রপত্রিকায় আমি দেখেছি যে এটাকে বলা চলে যে কী যে বলা চলে সেটা অনেকেই দ্বিধাগ্রস্ত, এই বাজেটকে কীভাবে সংজ্ঞায়িত করবেন। অনেকে বলেছেন গতানুগতিক বাজেট, বড় কোনো চমক নাই, কৌশলগত বা কাঠামোগত তেমন পরিবর্তন তারা দেখতে পাচ্ছেন না, যেটা তারা অন্তর্বর্তী সরকার যেটা বৈষম্যমুক্ত বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে এসেছে সেখান থেকে প্রত্যাশা করা হচ্ছিল, যেমন শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার ব্যয় বরাদ্দ, এগুলোর দিকে তাকানো হয়েছে। বৈষম্য কমানো, এগুলোর জন্য আসলেই কি কিছু করেছি কিনা এই বাজেটে করার প্রতিফলিত হয়েছে কিনা সংখ্যাগুলোর মধ্যে। এটা বুঝতে হবে যে বাজেট একটা চলমান প্রক্রিয়া, এটা শূন্য থেকে শুরু হয় না। যেমন যে কর বিন্যাস এখন আছে, অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বললেন, এই কর ব্যবস্থার মধ্যে তো অনেক অসঙ্গতি আছে, অনেক সামঞ্জস্যহীনতা আছে। একটা অসঙ্গতি কমাতে গেলে আরেকটা অসঙ্গতি দেখা দেয়। এখন একদম শূন্য অবস্থা থেকে শুরু করলে আমি তাত্ত্বিকভাবে একদম সুন্দর একটা কর নীতি করতে পারতাম, কিন্তু এখন তো আমরা একটা জায়গায় আছি, সেখান থেকে এদিক ওদিক করতে হচ্ছে। এটা আরও স্পষ্ট হয় যেটা দুঃখিত যে আমাদের যদি উন্নয়ন বাজেটের দিকে তাকাই, কারণ বলা হচ্ছে যে আমরা নতুন কৌশলগতভাবে কি করলাম। এখন কথা হলো যে এই সমাপ্ত প্রায় অর্থ বছর এবং প্রস্তাবিত আগামী অর্থ বছরের বাজেটে যে উন্নয়ন প্রকল্পগুলো আমাদের বাস্তবায়ন করতে হচ্ছে সেগুলোর প্রায় সবই পূর্ববর্তী সরকারের নেয়া প্রকল্প। আমরা এটা হলো এবং চলমান প্রকল্প এগুলো। এর কারণ হলো যে এগুলোর অধিকাংশই স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিবেচনায় অত্যধিক সংখ্যায় এইসব প্রকল্প আছে। এত বেশি সংখ্যক প্রকল্পের এমনকি সে সময় অর্থ সংস্থানও বিবেচনা করা হয়নি। এই যে আমরা যে প্রস্তাবিত বাজেট, এখানে ধরুন 1100-র বেশি, 1100 এখানেই লেখা আছে, 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প, বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না, আগে থেকে নেওয়া। এবং এই যে 20-30টি নতুন প্রকল্প বললাম, এগুলোও কিন্তু নিয়ম অনুযায়ী গত বছরের প্রস্তাবিত বাজেটের নথিভুক্ত, যেটাকে বলে সবুজ পাতায় অন্তর্ভুক্ত, বরাদ্দহীনভাবে অন্তর্ভুক্ত করা সেই প্রকল্পগুলো, কাজে সেগুলো ঠিক আমাদের প্রকল্প না। কাজেই মোদ্দা কথা হলো দায়িত্ব নেওয়ার পর থেকে এবং আগামী প্রস্তাবিত বাজেটে যেটুকু আমরা বাস্তবায়ন করব, আমরা শুধু পরবর্তী সরকারের নেয়া প্রকল্পগুলোর কাটছাঁট করছি, পুনর্বিন্যাস করছি, অপ্রয়োজনীয় অংশ বাদ দিচ্ছি এবং সম্ভব হলে দ্রুত যে প্রকল্পগুলো আছে সেটা সমাপ্ত করছি। প্রশ্ন হলো যে একটা পুল নির্মাণ হচ্ছে, একটা রাস্তা নির্মাণ হচ্ছে, এর মাঝখানে তো আমরা ওটাকে থামিয়ে দিয়ে আমাদের কৌশলগতভাবে মানব সম্পদ উন্নয়নের নতুন প্রকল্প নিতে পারবো না। আগে তো ওগুলো শেষ না করলে তো এটা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি। সেরকম যে এমনকি অনেকগুলো প্রকল্প যেগুলো আমরা বলছি যে আমরা মেগা প্রকল্প নিতে চাই না, যেই 2-3টি মেগা প্রকল্পে আমরা প্রাধান্য দিয়েছি সেগুলো সবগুলোই হলো বাণিজ্য সংক্রান্ত বহিঃ বাণিজ্য সম্পর্ক প্রকল্প। যেমন এগুলো চলমান প্রকল্প, কিন্তু আমরা একটু গুরুত্ব দিয়েছি, সেটা হলো মাতার বাড়ি গভীর সমুদ্র
প্রকল্প, চট্টগ্রামের বে টার্মিনাল প্রকল্প, বা খুলনা মংলা সমুদ্র বন্দর প্রকল্প, এগুলোকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু এগুলোকেও আমরা কাটছাট করছি। যেমন কিন্তু ঋণ চুক্তি হয়ে আছে আগে থেকে। ঋণ চুক্তি হয়ে যাওয়ার পর এগুলোকে পুনর্বিন্যাস করা, কাটছাট করার জন্য এটা খুব যে বোঝাপড়া সেটা কিন্তু খুব কঠিন। কারণ একবার হয়ে গেলে ঋণ চুক্তির মধ্যে সব কিছু থাকে। তারপরও যেমন একটি উদাহরণ দিচ্ছি, মংলা বন্দরের যেইটা 4,000 বা 5,000 কোটি টাকার যে প্রকল্পটা আমরা নিয়েছি, যেটা চীন অর্থায়ন করবে, সেখানে আমরা 500 কোটি টাকা কমাতে সক্ষম হয়েছি। এভাবেই আমরা এই চলমান প্রকল্পগুলোকে দেখছি। এবং তার মধ্যে যেই চলমান প্রকল্পগুলোকে আমরা একটু প্রাধান্য দিচ্ছি, সেগুলো হলো যে গ্রামীণ রাস্তাঘাট, এগুলো অনেকগুলো নষ্ট হয়ে আছে, পড়ে আছে, পুল নষ্ট হয়ে গেছে। এই প্রকল্পগুলো, তারপর বিভিন্ন শহরগুলো, ঢাকার বাইরের শহরগুলো, জেলা শহর হোক, অন্যান্য পৌরসভা হোক, এমনকি পৌরসভার বাইরেও কিছু গ্রামীণ শহর, এগুলোকে বাসোপযোগী করার এবং এগুলোতে বাসোপযোগী করা মানে হলো যে পয় নিষ্কাশন ব্যবস্থা বা পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, এগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। চলমান প্রকল্প হলেও আমরা কিছু গুরুত্ব দিচ্ছি কিছু কিছু প্রকল্পে। এগুলোতে গ্রামীণ এমন একটা হলো যে এগুলো হলো ওই সব শহরে আমাদের নাগরিক বিকেন্দ্রীকরণের জন্য ওই শহরগুলোকে বাসযোগ্য যদি করা যায়, সেটা একটা বিষয়। মোট কথা আমরা আমাদের পুরো সময়টা এই যে যত জঞ্জালগুলো হাতে পেয়েছি, এই জঞ্জাল পরিষ্কার করার জন্যই অনেক কষ্ট করতে হচ্ছে। আমরা যে নতুন প্রকল্পগুলো নিচ্ছি, সেগুলো আগামী বছরে, এই প্রস্তাবিত বছরের বাস্তবায়ন হবে না। সেগুলো হলো আমরা এখন নথিভুক্ত হচ্ছে। এই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, এই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যেই সবুজ পাতা যেই প্রকল্পগুলো, এগুলোই আমাদের অন্তর্বর্তী সরকার বিভিন্ন মন্ত্রণালয় থেকে এনে এখানে নথিভুক্ত করেছে। এটা প্রাথমিক পর্যায়ে, এর কিছুটা মূল্যায়ন হয়ে এখানে এসেছে। এগুলো নিয়ে আগামী বছর আরও কাজ হবে, প্রকল্পগুলোকে আরও ভালো করা হবে, এগুলোকে মূল্যায়ন করে এগুলো বাস্তবায়নের সময় যখন আসবে, সেটা এই প্রস্তাবিত বাজেট না, এর পরবর্তী বাজেটে গিয়ে এই সবুজ পাতার প্রকল্পগুলো নেওয়ার সুযোগ হবে। তখন আমরা সেই সময় থাকব না। সেই সময় যেই সরকার, তারা চাইলে ওই নথিভুক্ত সবুজ প্রকল্পগুলো থেকে আমরা যেগুলো এখানে অন্তর্ভুক্ত করছি, সেখান থেকে তারা কৌশলগতভাবে ঠিক করতে পারবেন তারা কি অবকাঠামোর দিকে যাবেন, না মানব সম্পদ উন্নয়নের দিকে যাবেন, না আর শিক্ষা স্বাস্থ্য কোন দিকে কতদূর যাবেন। এখানেই হলো আমরা কিছু ভিত্তি তৈরি করে দিচ্ছি, আমরা কিছু প্রকল্পগুলোর পোর্টফোলিও তৈরি করে দিয়ে যেতে পারি শুধু। কিন্তু আমাদেরকে তো চলমান প্রকল্পগুলোর দিকেই এই জঞ্জালকে পরিষ্কার করে যতদূর পারা যায় এগুলোকে চলমান রাখতেই হবে। আরেকটা কথা এখানে বলা দরকার, সেটা হলো আপনারা যখন দেখবেন যে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এইসব খাতে ব্যয় বরাদ্দ বাড়ছে কি কমছে, সেখানে যেটা পত্রপত্রিকায় দেখা হয় যে আগের বছরের বাজেটের সাথে এই বছরের বাজেটের তুলনা, কিন্তু আগের বছরের যেই বাজেটটা ছিল
সেটাকে তো আমরা এই 1 বছর ধরে এত সংশোধন করতে হচ্ছে, এত কাটছাট করতে হয়েছে, এবং বাস্তবায়নের জন্য অনেক সমস্যা ছিল। আমি এখানে বলতে চাই না যে বিভিন্ন প্রকল্পের ঠিকাদার চলে গেছে, প্রকল্প পরিচালক চলে গেছে, কাজেই অত্যন্ত ধীরগতিতে হয়েছে। কাজেই এই চলতি বছরের সমাপ্ত প্রায় বছরের যেই উন্নয়ন প্রকল্প, যেই উন্নয়ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এটাতে যেটা সংশোধিত যেই বাজেট, সেটাও আসলে প্রকৃত অর্থে তার থেকেও কম বাস্তবায়িত হবে। কিন্তু আমরা যেই এবছরের জন্য যেই বাজেট আগামী বছরের জন্য প্রস্তাব করছি, সেটা তো অনেক আমরা দেখে শুনে বাস্তবসম্মতভাবে যেগুলো করা যাবে, যেই গতিতে করা যাবে, আমরা মনে করি যে কারণে আগেই বলেছি যে এটা বাস্তবসম্মত একটা বাজেট। আমরা আশা করি যে এই বাজেটটা প্রায় সম্পূর্ণই বাস্তবায়িত হবে। কাজে তুলনা যদি করতে হয় যে আমরা স্বাস্থ্য, শিক্ষা এসব ক্ষেত্রে বা সামাজিক সুরক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছি কিনা, তাহলে সংশোধিত বাজেট এখনকার সমাপ্ত প্রায় বছরের সাথেই প্রস্তাবিত বছরের বাজেটের তুলনা করলে এটা অনেক বেশি বাস্তবসম্মত হবে। আর যদি বলা হয় যে আমরা নীতিগতভাবে এমন কিছু করছি নাকি, সংখ্যা দিয়ে যা বোঝা যাবে না, কিন্তু ভবিষ্যতের জন্য কি আমরা নতুন কিছু কৌশলগতভাবে করে যেতে পারছি কি না, তাহলে দু একটি জিনিস আমি বলে শেষ করি। আরেকটা শুধু আমি বলতে চাই আসার আগে, এই যে বলেছিলাম যে জঞ্জাল দূর করতে হবে, এগুলো হলো যে অনেকগুলো পরে দেখবেন আমরা এগুলোর অনেক উদাহরণ দেওয়া যাবে। কিন্তু ধরুন আমি 2-3টা প্রকল্পের উদাহরণ দিই। জয়দেবপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড টার্মিনাল, এটা নকশা এত ত্রুটিপূর্ণ যে এটাতে অনেক ভোগান্তি হয়েছে উত্তরাবাসীর, এবং এটা 10 বছর ধরে চলছে। এখন বলা হচ্ছে এই প্রকল্প বাস্তবায়ন 99 ভাগ নাকি শেষ হয়ে গেছে। 3000 টাকার প্রকল্প। আমরা এখন দেখেছি যে এটাকে সত্যিকারভাবে চলমান চালু করতে হলে, বাস র্যাপিড ট্রানজিট চালু করতে হলে বাসগুলো তো কিনতেই হবে, কিন্তু নকশাগুলো যা, তাতে ওই যে রাস্তার এদিক থেকে ওদিকে কী করে যাবে, কতদিন চালু থাকবে সেই এসকেলেটর, এগুলো ঠিক করতে গেলে আরও 3000 কোটি টাকা লাগবে। এই যে চলমান প্রকল্পের বিড়ম্বনা, এটা কি থামিয়ে দেব এখন, নাকি আরও 3000 কোটি টাকা দিয়ে এটাকে ঠিকঠাক করে চলব? এটা তো প্রচণ্ড একটা সমস্যার সমাধান অর্থনীতিবিদ হিসাবেও পারা খুব কঠিন। তবু এগুলো যেভাবেই হোক শেষ করে যেতে হবে। আমি পায়রা বন্দরের কথা অনেক আগে বলেছিলাম। পায়রা বন্দর করা হয়েছে, সেখানে বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে, সেখানে কয়লা আসতে হবে, অথচ যে বন্দরটা তৈরি করা হয়েছে সেটা চ্যানেল ড্রেজিং ছাড়া কিছুদিন পরই ড্রেজিং করতে হবে, যেটা অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু আমরা এখন মূল্যায়ন করে দেখেছি যে এটা এত বেশি হয়ে গেছে খরচ। এখানে দুটো চাইনিজ কোম্পানির বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, তার মধ্যে প্রত্যেকটাতে 2টি করে ইউনিট আছে। একটা ইউনিট চালু হয়ে গেছে, আগামী 2-3 বছরের মধ্যে 4টা ইউনিট চালু হবে। তখন যে কয়লা কিভাবে আসবে সেটা কিন্তু মানে আনার কোনো সহজ পথ সেটা খুঁজে বের করতে কঠিন হচ্ছে। সঞ্চালন, এত বিদ্যুৎ তৈরি হয়ে যাবে 3-4 বছরের মধ্যে, অথচ এখানে জ্বালানি মন্ত্রী আছেন, তাই না, ফজল আচ্ছা, এগুলো ওখানে বিদ্যুৎ হবে, কিন্তু এর সঞ্চালন লাইন সম্বন্ধে কোনো পরিকল্পনা নাই। সব কিছু মিলিয়ে দেখেছি যে পায়রা বন্দর থেকে আর পিছিয়ে আসা যাবে না, এই পায়রা বন্দরে ড্রেজিং করে যেতেই হবে। কিন্তু সব কিছু মিলিয়ে এটা হয়তো অর্থকরীভাবে ঠিকঠাক করা যাবে, কারণ ওই বিদ্যুৎ কেন্দ্রগুলো যেহেতু সেখানে আছে, তাদের জন্য কয়লা আনতে গেলে, কম খরচে কয়লা আনতে গেলে ড্রেজিং করে বড় জাহাজ আনতে হবে,
সেখানে একটা বাণিজ্য এলাকা, উন্মুক্ত বাণিজ্য এলাকারও একটা প্রস্তাব আছে। এই সব কিছু মিলিয়ে এক একটা ধরলে হবে না, সব কিছু মিলিয়ে ওই ড্রেজিংয়ের, ক্রমাগত ড্রেজিংয়ের খরচটা হয়তো মিটিয়ে এটাকে ঠিকঠাক করা যাবে। কাজেই এটা আমরা চালিয়ে যাব, এটা থেকে পিছনে ফেরার আর কোনো উপায় নেই। আর এই সবগুলো প্রকল্পের আরেকটা সমস্যা হলো যে প্রকল্পগুলো এমনভাবে নেওয়া হয়েছে যে এগুলাতে কোনো প্রযুক্তি হস্তান্তরের বা এই পরিচালনার সক্ষমতার কোনো কিছু এর মধ্যে ধরা হয়নি। এই যেই 6 নম্বর মেট্রো রেলটা চলছে, এই মেট্রো রেলটাতে কিছুদিন পরপরই দেখা যাবে যে দরজা বন্ধ হচ্ছে না, ওইটা খোলা যাচ্ছে না, এটা বন্ধ হয়ে যাচ্ছে কতক্ষণের জন্য। তার কারণ হলো এই প্রত্যেকটা প্রকল্পের, এগুলো হলো আমাদের মতো উন্নয়নশীল দেশে খুব আধুনিক প্রযুক্তির কিছু হঠাৎ এনে দিয়ে চমক সৃষ্টি করা যায়, কিন্তু প্রকল্পের মধ্যে যদি নিজেদের সক্ষমতা তৈরি করা না যায় পরিচালনার ক্ষেত্রে এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, এখন থেকে আমরা প্রস্তাব করছি যে ঋণ চুক্তির এইসব প্রকল্পগুলোতে অনেকগুলো ঋণ চুক্তি হয়ে আছে, এর মধ্যে মেট্রো রেল আরও 2-3টা আছে। আমরা এখন যেহেতু চুক্তি হয়ে গেছে, এখন বার্গেন করা খুব ডিফিকাল্ট, তার মধ্যেও আমরা চেষ্টা করছি যে পরিচালনা ব্যয়, প্রযুক্তি হস্তান্তর, এগুলো হস্তান্তর এগুলো ক্ষেত্রে আমি শেষ করে এগুলো নিয়ে কিছু কাজ করা যায় কিনা আমি শেষ করব। আর 2-1টা জিনিস বলে, যেগুলো বলা হচ্ছে যে আমরা খুব কিছু লক্ষ্য, এই বাজেট থেকে কিছুই দেখা যাচ্ছে না, তাহলে আমরা ভবিষ্যতের জন্য কি করলাম। তার মধ্যে আমি 2-1টা শুধু উদাহরণ দিয়ে শেষ করব। সবাই অলক্ষ্যে আমরা একটা সরকারি ক্রয় নীতি আইন যেটা ছিল সেটাকে সংশোধন করে পাশ করেছি। এখন বিধিবিধান হলেই সেটা প্রয়োগ করা হবে। সেখানে 100% টেন্ডার হবে, সেখানে স্বচ্ছতা আসবে, এমনভাবে করা হয়েছে টেন্ডারের নিয়মগুলো, সেটা প্রতিযোগিতামূলক হবে এবং দেখা যাবে যে বাংলাদেশের যত বড় রাস্তা হয় সেগুলো শুধু 3-4টা কোম্পানি, আমি কোম্পানিগুলোর নাম বলছি না, শুধু কেন 3-4টা কোম্পানির কাছেই যায় বড় বড় যত রাস্তাগুলো মহাসড়ক হয়। তার কারণ হলো এমনভাবে টেন্ডার প্রক্রিয়ার বা ইভ্যালুয়েশন নেওয়া হয়েছে, সেটাতে তাদের কাছেই যাবে। কাজে এগুলো আমরা সংশোধন করছি। আমরা এলএনজি, আমরা বহুদিন ধরে, এটা ফজল সাহেব জানবেন, বহুদিন ধরে আমরা নিজেদের এত গ্যাসের সম্ভাবনা আছে, কিন্তু গ্যাস খুব একটাও খনন করিনি বহু বছর ধরে। আমরা এলএনজি নির্ভর, অত্যন্ত ব্যয়বহুল এলএনজি নির্ভর হয়ে গেছি। আমরা এই গত বছরে অনেকগুলো প্রকল্প করেছি, সেখানে এই গ্যাস, যেখানে আমরা প্রায় 99% আমরা জানি যে গ্যাস আছে, সেগুলোতে প্রথমত বিভিন্ন পর্যায়ে, কিছু কিছু ক্ষেত্রে কূপ খনন, কিছু কিছু ক্ষেত্রে অনুসন্ধান, আর কিছু কিছু ক্ষেত্রে গ্যাস উত্তোলনের জন্য অপেক্ষায় আছে, সেখানে শুধু কিছু যন্ত্রপাতি বসালে এবং গ্যাসের লাইন বসালেই সেগুলো কাজে লাগে। কেন যে এগুলো এতদিন ধরে রাখা হয়েছিল, এলএনজি শুধু আমদানি করতে হয় ব্যয়বহুল, সেটা আরেকটা অসঙ্গতি ছিল। আমরা, আপনারা জানেন যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে আইএমইডি বলে একটা বিভাগ আছে, বাস্তবায়ন, পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ। এই বিভাগগুলো আমরা সক্রিয় করতে চাচ্ছি। আগে কি হতো, আগে হলো প্রকল্পগুলো শেষ হয়ে গেলে গত বছরের আগের বছরের প্রকল্প, সেগুলোকে কিছুটা মূল্যায়ন করে কতদূর ব্যয় হয়েছে, ব্যয় হয়নি, এগুলো দেখা হতো। এই প্রথম আমরা চলমান প্রকল্প, আমাদের সরকারের অধীনে চলমান প্রকল্পে আইএমইডির অফিসাররা গিয়ে দেখছে কোথায় অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে বা কোনো ব্যত্যয় ঘটছে। এবং আমাদের আমরা প্রতি মাসে প্ল্যানিং কমিশনের জিইডি থেকে, জেনারেল ইকোনমিক্স ডিভিশন থেকে একটা লিফলেট বাইর করা শুরু করেছি। সেই লিফলেটের প্রথম লিফলেটেই দেখবেন যে মাতারবাড়ি প্রকল্পে এপ্রিল মাসে কেন যেই উৎপাদন ক্ষমতা
তার প্রায় কিছুই ব্যবহার করা যায়নি, কারণ সেটা সঞ্চালন করার সুযোগ হয়নি। এটা 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 রেকটিফাই করা হচ্ছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেই নিয়মগুলো চালু করছি তাতে চলমান প্রকল্পের ব্যত্যয়, দুর্নীতি সেটা ধরার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে আশা করি এটা চলমান থাকবে। আর ক্ষুদ্র মাঝারিদের কর্মসংস্থানের বেলায় রাতারাতি কিছু করতে পারছি না, আমরা স্বীকার করছি যে দারিদ্র্য বেড়েছে। বিবিএস থেকে আমরা একটা খুব দ্রুত জরিপের ব্যবস্থা করেছি যে দারিদ্র্য যদি বেড়েই থাকে তাহলে তার কারণগুলো কি, কারণগুলো না জানলে তো আমরা কিভাবে তার সমাধান করব বুঝতে পারবো না। এটা কি যা কর্মসংস্থানের অভাবে, নাকি কোভিডের কারণে অসুস্থ, উপার্জনক্ষম মানুষ তিনি অসুস্থ হয়ে পড়েছেন, বা অন্য কোনো কারণে হয়েছে? এগুলোর প্রতিবিধানের জন্য ওই র্যাপিড বাজেটটা করতে হচ্ছে। আর একদম শেষে বলবো আমাদের অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ যে কর ব্যবস্থা তিনি করেছেন, সেখানে অন্তত চেষ্টা করা হয়েছে। আমাদের যে রাজস্ব সংগ্রহের বড় দুর্বলতা আছে আমরা স্বীকার করি, সেটা এই বাজেটেরই সবচেয়ে টানাপোড়েনের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে চাহিদা এত বেশি, কিন্তু বাজেটের রাজস্ব আয় বাড়াতে পারছি না। কাঠামোগত অনেক সমস্যার কারণে সেটা নিয়ে আলোচনা হবে, প্রশ্ন আসতে পারে। তার মধ্যেও কিন্তু প্রত্যক্ষ কর, যেটা আয়কর এবং কোম্পানির কর, সেটার গুরুত্ব, সেটাই হলো সবচেয়ে বেশি প্রগতিশীল। ভ্যাট তো সাধারণ মানুষের উপর পড়ে, পরোক্ষ কর সাধারণ মানুষের উপর পড়ে। আপনারা দেখবেন যে প্রত্যক্ষ করটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কতদূর আমরা সাফল্য অর্জন করব সেটা পরের কথা, কিন্তু চেষ্টা তো করা হয়েছে। আমি অনেক বেশি কথা বলে ফেললাম, কিন্তু আশা করি এর কিছু উত্তর বা প্রশ্ন যদি আসে তখন এখানে যারা আছেন তারা ভালো উত্তর দিতে পারবেন। আপনাদের সবাইকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ আমাকে এখানে এই কথাগুলো বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। বিশেষ করে অর্থ উপদেষ্টা মহোদয়কে, তিনি আমাকে আগে থেকেই বলেছিলেন কিছুটা প্রেক্ষাপট যেন আমি এখানে উপস্থাপন করি। ধন্যবাদ সবাইকে। এখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। আপনারা নিজের পরিচয় একটু প্রশ্ন করবেন, বেটার হবে এক একটা করে উত্তর দেওয়া হচ্ছে, কয়েকটা প্রশ্ন একসাথে নিয়ে যারা রেলিভেন্ট। এখন আপনারা প্রশ্ন করতে পারেন। আর অনুরোধ করব যাদের আপনি একটু পরিচয় দিয়ে রাখেন। অভিনন্দন। আমার নাম শফিকুল ইসলাম, আমি বাংলা ট্রিবিউনে কাজ করি স্যার। আপনাকে অভিনন্দন যে আপনি একটি দুঃসময়ে একটি বাজেট, একটি বছরের পুরো বছরের বাজেট আপনি উপস্থাপন করেছেন, সেই জন্যে। আর দ্বিতীয়বারের জন্য আপনাকে অভিনন্দন যে আপনি শুরুতেই বলেছেন যে রাষ্ট্রীয় দায়িত্ব যারা পায়, রাষ্ট্রীয় চেয়ার যারা পায় তারা মনে করে যে তারা ক্ষমতা পেয়েছে। সেক্ষেত্রে আপনি বলেছেন যে আমরা দায়িত্ব পেয়েছি, এই জন্য আপনাকে ধন্যবাদ। বাজেট নিয়ে আমার প্রশ্ন হচ্ছে স্যার, আপনার সরকারের এবং আপনার গত 10 মাসে আমরা আপনার যতগুলো অনুষ্ঠান আমরা কভার করেছি, আপনি সর্বত্রই বলেছেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি বাজেটেও তার প্রতিফলন ঘটিয়েছেন। কিন্তু ব্যবসায়ী সংগঠনদের পক্ষ থেকে এবং সিভিল সোসাইটির মধ্য থেকেও কেউ কেউ বলেছেন যে মূল্যস্ফীতি আপনি যে নিয়ন্ত্রণে আনবেন, এখন যেটা 9-এর উপরে আছে সেটি আপনি 6.5 আনতে চান আগামী জুন নাগাদ। সেটি আসলে আনার কি প্ল্যান, সেটি আপনার বা নাকি বাজেট বক্তৃতায় পাওয়া যায়নি, সেটি আপনি ক্লিয়ার করবেন, 1। আর নাম্বার 2 হচ্ছে যে বাজেট প্রণয়নের আগে আপনি অনেকগুলো স্টেক হোল্ডারদের সঙ্গে প্রি বাজেট মিটিং করেছেন।
আমার খুব জানার কৌতূহল আপনার কাছে যে প্রি বাজেট মিটিংগুলো থেকে যে সুপারিশগুলো আপনি পেয়েছেন তার আসলে কত শতাংশ সুপারিশ আপনার এই বাজেটে আপনি অন্তর্ভুক্ত করতে পেরেছেন বলে আপনি বলবেন? মাননীয় অর্থ উপদেষ্টা, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম, আমার নাম হাসান আরিফ, আমি রূপালী বাংলাদেশে কাজ করি। স্যার, আপনার কাছে আমার হচ্ছে দুইটা প্রশ্ন থাকবে স্যার। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার, আমরা তো আপনাকে অনুসরণ করি যারা অর্থনীতিবিদের রিপোর্টিং করি। স্যার, সবসময় আপনি বলে আসছেন যে কালো টাকা বা অপরিদর্শিত অর্থ সব আপনি নিরুৎসাহিত করার পক্ষে এবং এটা আপনি সুযোগ দেবেন না, কিন্তু আলটিমেটলি স্যার আপনার বাজেটে এই সুযোগটা রয়ে গেছে। স্যার, এটার বিষয়ে আপনি একটু যদি বলেন। আরেকটা বিষয় স্যার হচ্ছে যে আপনি অনেকগুলা হচ্ছে মুদ্রানীতি ঘোষণা করেছেন স্যার, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকা অবস্থায়। আজকে স্যার হচ্ছে আপনি হচ্ছে প্রথমবারের মতো হচ্ছে জাতীয় বাজেট প্রস্তাব করলেন স্যার। তো এই একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার মূল্যায়নটা একটু জানতে চাবো স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মাসুম মিয়া, আমি চ্যানেল 24-এ কাজ করি স্যার, উপরে স্যার। স্যার, ব্যাংক খাতে সুশাসন ফেরাতে, ব্যাংক খাতে সংস্কার করতে আপনি বেশ কিছু শুরুতেই বাজেট বক্তৃতা শুরুতেই আপনি বক্তব্য দিয়েছিলেন, কিন্তু এই যে ব্যাংক খাতে সুশাসন ফেরাতে বা ব্যাংক সংস্কারে যে অর্থের প্রয়োজন, অর্থাৎ এই গভর্নর মহোদয় বলেছিলেন যে সংস্কার কার্যক্রমে এই ব্যাংকগুলোকে মূলধারণ করতে হবে। বাজেট বক্তৃতায় আসলে আমরা কিন্তু খুঁজে পেলাম না স্যার এই ব্যাংক সংস্কার বা ব্যাংকিং আবার ঠিক করতে আসলে আপনাদের অর্থের বরাদ্দর যে বিষয়টি, যদি একটু এই বিষয়টিকে একটু স্যার ব্যাখ্যা করেন স্যার। আমি আলমগীর, আমি কাজ করি সময়ের আলোতে। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় উপদেষ্টা, আপনার বাজেট বক্তৃতায় বলেছেন যে আপনি এবার গতানুগতিক যে প্রবৃদ্ধির যে বাজেট যে গল্প শোনানো হয় সেই দিকে যান নাই, আপনি মানুষের জন্য বাজেট দিয়েছেন। আর তো মানুষের জন্য বাজেট দিতে যে বাজেটে যে আমরা শুল্ক কর বাড়ানোর যে আপনি প্রস্তাবগুলো করেছেন, এর মধ্যে অধিকাংশ এতগুলো পণ্য যেগুলো আছে সেগুলো খুবই সাধারণ মানুষ ব্যবহার করে। যেমন আমি যদি কিছু বলি, যেমন দু একটা নাম, যেমন আপনার একেবারে সাধারণ মানুষের গৃহস্থালী পণ্য, আপনার ব্লেন্ডার, জুসার, তারপরে আপনার সাবান, শ্যাম্পু, তারপরে আপনার যেগুলো আছে আপনার প্লাস্টিক পণ্য, খুবই সাধারণ মানুষ ব্যবহার করে গৃহস্থালী প্লাস্টিক পণ্য, তারপরে ব্লেড, তারপরে আপনি শিশুদের চকলেটেও খুব কঠোর হয়েছেন শুল্ক বাড়ানোর ক্ষেত্রে। সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে যে আপনি এই বাজেটের শুল্ক কর বাড়ানোর ক্ষেত্রে আমাদের দেশের নারীর প্রতি খুব একটু বেশি কঠোর হয়েছেন, কারণ তাদের ঠোঁটের লিপস্টিক, মুখমণ্ডল, লিপ লাইনার, অনেক কিছুর ওপরে শুল্ক বাড়িয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে বাজেটটা দিলেন, বললেন যে মানুষের জন্য, আসলে কোন মানুষের জন্য বাজেট দিলেন? এটা কি সাধারণ মানুষের উপরে বোঝা বাড়ানোর বাজেট হলো? এইটা একটা ব্যাখ্যা দিবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এই অর্থ উপদেষ্টা চেয়ারে বসার আগে আপনারা প্রতি বছর যখন বাজেট হয়, আপনাকে আমরা একজন অর্থনীতিবিদ হিসেবে বাজেট যেদিন পেশ করা হয় বা প্রস্তাব করা হয়, সেদিন আমরা আপনার মন্তব্য নেওয়ার জন্য অনেক ফোন দিয়ে আপনি খুব সুন্দরভাবে আমাদের সাড়া দেন, আপনি ব্যাখ্যা দেন আপনার মতো করে। সেই ব্যাখ্যায় আপনি বাজেটের ভালো দিকটাও যেমন বলেন, খারাপ দিকটাও বলেন যে এই জায়গায় ঘাটতি আছে। আপনার কাছে যেমন এই চেয়ারে বসে আপনার কাছে আপনার বাজেটের খারাপ দিক কোনটা? ধন্যবাদ আপনাকে। মাননীয় উপদেষ্টা, আসসালামু আলাইকুম, আমার নাম দৌলত আক্তার মালা, আমি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট এবং ফিনান্সিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে আছি। মাননীয় উপদেষ্টা, আমি বাজেটের গতকাল যখন স্টোরিটা লিখতে যাচ্ছি, তখন আমার কাছে একটু বিষয় জানার আছে আপনার কাছে। আমি মধ্যবিত্তের জন্য আসলে তেমন কিছু খুঁজে পাইনি, যদিও ট্যাক্স ফ্রি সিলিং বলা হয়েছিল যে 25,000 টাকা বাড়ছে, যেটা জুলাই 1, 26 থেকে আসছে। তো সেখানে দেখা যাচ্ছে যে ওভারঅল ট্যাক্স বার্ডেনটা মধ্যবিত্তের উপরে অনেক বেড়ে যাচ্ছে 26 থেকে। আপনি যদিও প্রগ্রেসিভ ট্যাক্স রেট দিয়েছেন, বাট এটা আসলে মধ্যবিত্তের উপরে বেশ বড় একটা চাপ যাবে। এবং একটা বিষয় যে প্রত্যেকটা বাজেটে এবং প্রতিটা সরকারি কেন যেন মধ্যবিত্তের উপরে বেশ ক্ষুব্ধ থাকে, এবং একটা মধ্যবিত্ত শ্রেণী আস্তে আস্তে আমি দেখছি যে একটা বিলুপ্তির পর্যায়ে চলে যাচ্ছে। আলট্রা পুয়ার এবং আলট্রা রিচ এই শ্রেণীটা বাড়ছে এবং মধ্যবিত্ত আসলে আস্তে আস্তে
হয় তাদের তারা আলট্রা পুয়ারে চলে যাচ্ছে, আর যারা ম্যানেজ করতে পারছে তারা আসলে রিচ হয়ে যাচ্ছে। এই বিষয়টা একটু দয়া করে ক্লারিফাই করবেন। এবং ওটিটি প্ল্যাটফর্মের উপর ট্যাক্স বসিয়েছেন, ই কমার্সের উপর ট্যাক্স বসিয়েছেন, যেটা মধ্যবিত্তরাই বেশি এটার কনজিউমার। আরেকটা বিষয় মাননীয় উপদেষ্টা, আমার একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে শ্রমিক কল্যাণ তহবিল, এটার উপরে 10% ট্যাক্স দিয়েছেন। আসছে ঈদ, আপনি দেখেন যে গাজীপুরে, আশুলিয়া এই সেক্টরটা অলরেডি আনরেস্ট, যে তারা বেতন পাচ্ছে না কিংবা শ্রমিকদের বেতন ঈদের আগে পাবে কিনা একটা শঙ্কা কাজ করছে। তো সেই ক্ষেত্রে আসলে শ্রমিক কল্যাণ তহবিলের উপরে 10% ট্যাক্স দেওয়ার কতটুকু প্রয়োজন ছিল? ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, আমি মেহের ডিবিসি নিউজে কাজ করি। এক মিনিট, অনেকগুলো প্রশ্ন পাওয়া গেছে, একটু উত্তর দিতে দিন। বাকি প্রায় 5 জন মিলে তো অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি সবগুলো উত্তর দিতে দেব না। এখানে মূল্যস্ফীতি নিয়ে আসছে, তারপরে স্টেক হোল্ডার্সের মিটিংয়ে কী কী নিয়েছি, কালো টাকা সাদা মুদ্রানীতি, তারপর আছে যে আপনার সংস্কার, ব্যাংকিং সংস্কার, আর ডেফিনেটলি কতগুলো কনজিউমার সাবান, লিপস্টিক, এগুলোর প্রতি মধ্যবিত্তদের জন্য কী করেছি, আর যেটা শ্রমিক কল্যাণ তহবিলের, যেটা অনেকগুলো তহবিল অবশ্য ট্যাক্স এক্সামশন আছে, যা হোক এটা এনবিআর বলবে। তা আমার মনে হয় এক এক করে আমি মনোপলি না করে প্রত্যেকের ইসে আছে, গভর্নর একটু আগে বলুক, কারণ মূল্যস্ফীতিটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার সংক্ষেপে দিলে তারপর এনবিআর চেয়ারম্যান আছে, তারপর আমাদের উপদেষ্টা মহোদয় তো আছেনই। মধ্যবিত্ত যাদের খুব করিনি, রোজার সময় যে দাম টাম থাকবার সব স্মরণকালের জন্য সবচেয়ে রাখলামটা মধ্যবিত্তই তো বেশি পেয়েছে। একটা জিনিস তো আলুর দাম কমানো হলো মধ্যবিত্তর জন্য, সেটা তো না, আমরা খাদ্যদ্রব্য কমাচ্ছি। এটা জাহাঙ্গীর সাহেব বড় বলতে পারেন, আমরা ইসে করেছি। ঠিক আছে, আসান বলার পরে এত এনবিআর, এখানে কমার্স আমাদের বাণিজ্য ইসে আছেন উপদেষ্টা, ওনারাও বলতে পারেন স্পেসিফিক কিছু কিছু। 5টা প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলো মেজর কিন্তু প্রশ্ন লুকিয়ে আছে। হ্যাঁ, গভর্নর সাহেব, মূল্যস্ফীতি সম্পর্কে একটু বলি। এখানে সংখ্যা প্রকাশ করা হয়েছে যে 6.5%-এর মধ্যে আগামী বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি কমবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরও বেশি কমা উচিত। এটা একটু কনজারভেটিভলি ধরা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের যে মেইন চ্যালেঞ্জটা ছিল সেটা কিন্তু আমরা অনেকখানি অতিক্রম করে ফেলেছি। আমাদের মেইন চ্যালেঞ্জটা কী ছিল? আমাদের মেইন চ্যালেঞ্জটা ছিল এক্সচেঞ্জ রেটটাকে স্টেবিলাইজ করা। কারণ যতদিন পর্যন্ত এক্সচেঞ্জ রেটটাকে আমরা স্টেবিলাইজ করতে না পারতাম, আমাদের কিন্তু মূল্যস্ফীতির এগেনস্টে যে যুদ্ধ, সেটা কিন্তু আমরা জিততে পারতাম না। কারণ বিদেশের জিনিসের দাম বাড়তো এবং সেটা প্রভাব আমাদের ডোমেস্টিক ইকোনমিতে মূল্যকে বাড়িয়ে দিত। এখন যেহেতু গত 7-8 মাস ধরে এক্সচেঞ্জ রেটটা মোটামুটি 122-123-এ আছে, আমাদের একটা স্বস্তি আসছে এবং এইটাকে বাজারের ভিত্তিতে ছেড়ে দেওয়ার পরেও এটা স্টেবল হওয়াতে আমাদের একটা আস্থা এসেছে যে মূল্যস্ফীতি একটা ভালোর দিকেই যাচ্ছে। আমরা যদি ট্র্যাক আমাদের এইটা দেখি, এক্সপিরিয়েন্সটা দেখি, খাদ্য মূল্যস্ফীতি ছিল 14.5%, এটা এখন 6-8% একটু উপরে আছে। এটা একটা বড় একটা আমরা অর্জন করেছি। হ্যাঁ, নন ফুডটা সবসময় খাদ্য মূল্যস্ফীতির চাইতে একটু পিছিয়ে থাকে, একটু ল্যাগড এফেক্ট। সেই কারণে আমরা দেখছি নন ফুডটা যেটা 12.5 ছিল সেটা এখন 11.5 ছিল, সেটা এখন 9.25-এর দিকে চলে এসেছে। তো এটাও আমরা কমের দিকেই পাচ্ছি এবং আরও একটু কমবে, দ্রুত কমবে বলে আমরা আশাবাদী। তো এই সব মিলিয়ে আমরা যদি ইন্টারন্যাশনাল প্রাইস দেখি, কমোডিটি প্রাইস ইন জেনারেল, আপনারা দেখুন আমাদের তেল গ্যাসের দাম কিন্তু এখন যেটা হবে আগামীতে আমরা যেটা আশা করছি আর বাড়বে না, এবং কিছু কিছু ক্ষেত্রে তেলের দাম কমিয়ে দেওয়া হলো, আমি জ্বালানি তেলের দামের কথা বলছি। ফলে সেটার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেশি কমেছে, আমাদের খাদ্যপণ্যের দাম বিশ্ববাজারে কমছে, সেটার একটা প্রভাব আমাদের এখানে পড়বে। তো সব মিলিয়ে আমরা আশাবাদী যে আমাদের এখন ইম্পোর্ট করার ক্যাপাসিটি অনেক বেশি এবং ইম্পোর্ট কিন্তু বেড়ে গেছে। র মেটেরিয়াল ইম্পোর্টও বেড়েছে, খাদ্য আমদানি বেড়েছে। গতবারের রোজাতে আপনি দেখুন কোনো পরিবর্তন হয়েছে কিনা, এই রোজাতেও আপনি দেখুন কোনো পরিবর্তন, এই ঈদেও দেখুন কোনো পরিবর্তন হচ্ছে কিনা। মূল্যস্ফীতি নিয়ে কিন্তু আমরা সেরকম আপনাদের গণমাধ্যমে সেরকম বড় কিছু দেখছি না। সব মিলিয়ে আমরা আশাবাদী যে আমাদের অর্থনীতির যে একটা চালিকা শক্তি, ফরেন এক্সচেঞ্জের অ্যাভেলেবিলিটি, সেটা ঠিক থাকবে এবং আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি।
আমরা আগামীতে এটা ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। ধন্যবাদ। এখন এনবিআর চেয়ারম্যান হতে যে কর সম্পর্কে অনেক কিছু কর বেড়েছে, আবার কিছু কিছু কর কমেছে। আর তহবিলের ব্যাপার একটা প্রশ্ন আছে যে তহবিল, শ্রমিক কল্যাণ তহবিল উপরটা কালো টাকাটা জেনারেল, কালো টাকাটাও এনবিআর চেয়ারম্যান বলতে পারে যে কালো টাকা কেন, কি বলা হয়েছে কালো টাকার মধ্যে? শুধু কালো টাকার সাথে একটা ক্লজ আছে, একটা ট্যাক্স দিতে হবে 5 গুণ বেশি। যাই হোক, এটা এক্সপ্লেন করতে পারে। এটা ভালো প্রশ্ন, কালো টাকা কেন? শ্রমিক কল্যাণ তহবিল নিয়ে স্যার আমি একটু বলি স্যার। শ্রমিক কল্যাণ তহবিলের উপরে স্যার নতুন করে কোনো ট্যাক্স বসানো হয়নি, যেটা বলা হয়েছে 10%। এইটা স্যার যেটা হয়, আমাদের কোম্পানিগুলো তাদের প্রফিটের একটা পার্সেন্টেজ সেটা স্যার তহবিলে দেয়। আগে ছিল কোম্পানি যখন তহবিলে দিবে তখন 10% কাটা হতো। আমরা ওইটাকে স্যার সহজ করে বলেছি যে ওই সময় কাটা লাগবে না, যখন তহবিল যখন আমাদের পার্টিসিপেন্টদেরকে দিবে তখন 10% কাটা হবে। এখানে নতুন করে স্যার ট্যাক্স বসে নাই, এটাকে স্যার আরেকটু সহজ করা হয়েছে যাতে করে ইমপ্লিমেন্টেশনটা ভালো হয়। আর কালো টাকা নিয়ে স্যার যেটা বললেন, আমাদের আইনে স্যার যেটা গত বছর 15% ট্যাক্স দিয়ে কালো টাকা ছিল, এটা স্যার গত অগাস্টেই আপনি আসার পরেই সাথে সাথে এটা আমরা বাতিল করে দিয়েছি। এর বাইরে স্যার আরেকটা কালো টাকার প্রবিধান ছিল স্যার, সেটাও 30শে জুনে এক্সপায়ার করেছে। আমরা সেটাকে আর এক্সপান্ড করি নাই। সেটা হলো যদি কেউ জমি অথবা বাড়ি বা ফ্ল্যাট কিনে তাহলে একটু বেশি কর দিলে এটার উপরে কেউ কোনো কর্তৃপক্ষ, এনবিআর অথবা সরকারের অন্য কোনো কর্তৃপক্ষ প্রশ্ন করবে না। এটাও স্যার আমরা আর বাড়াইনি। আরেকটা স্যার যেটা ছিল সেটা হচ্ছে যে ফ্ল্যাট বা জমি কিনলে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিলে এনবিআর প্রশ্ন করতো না। সেটাকে স্যার আমরা এবার একটু রেশনাল করেছি, 2টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যারা নিজের জমিতে বাড়ি করবে তাদের যদি স্যার অনেক সময় দেখা যায় বিদেশ থেকে হয়তো টাকাটা আর্ন করেছে, টাকাটা সম্পূর্ণ ঠিকভাবে এনেছে কিন্তু হয়তো ফর্মাল চ্যানেলে আসে, নানা কারণে আমাদের এখানে স্যার অপ্রতিশোধ টাকা থেকে যায়। সেখান থেকে যদি তারা কিনে তারা যাতে করে তাদের একটা এক্সিট রুট থাকে, সে কারণে আমরা বলেছি যে ট্যাক্স দিয়ে তারা এটা ঘোষণা দিলে ট্যাক্স অথরিটি এটা মেনে নেবে। কিন্তু এর মানে এই না যে অন্য কেউ প্রশ্ন করতে পারবে না, অন্য অথরিটিরা প্রশ্ন করতে পারবে। এবং এই টাকাটাও স্যার আমরা দ্বিগুণ করে দিয়েছি, আগে যা ট্যাক্স দিতে হতো এবার ডাবল দিতে হবে। আরেকটা করেছি স্যার যেটা আগে ছিল না, ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে এখানে প্রায় আমরা 5 গুণ বাড়িয়ে দিয়েছি। তো এটা স্যার খুবই কস্টলি হয়েছে স্যার। তারপরে স্যার যেহেতু এটা নিয়ে কথা উঠে স্যার, এটা আমার মনে হয় সবাই মিলে স্যার আপনারা আলাপ আলোচনা করে চিন্তা করতে পারেন স্যার এটা কী করবেন। এটা হলো স্যার কালো টাকা। আর যেটা স্যার ট্যাক্সের কথা যেটা বললাম, আমরা কিন্তু এবার নিত্য প্রয়োজনীয় যতগুলো জিনিসপত্র আছে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ট্যাক্সের বোঝা কমানো হয়েছে। যেমন যে কথাটা বলা হচ্ছে যে ইনফ্লেশনের একটা বড় কারণ হচ্ছে তেলের দাম বেশি, গ্যাসের দাম বেশি। আমরা পেট্রোলিয়ামের ক্ষেত্রে এবার নানা রকমের রিলিফ দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে আমরা 15% ডিউটি পুরোপুরি প্রত্যাহার করেছি। আর অন্যগুলো যেগুলো দীর্ঘদিন ধরে, যেমন কেজি প্রতি কসমেটিক্সের ভ্যালুয়েশন হতো, সেই কেজি প্রতি কসমেটিক্সের ভ্যালুয়েশন অনেক আগে হয়েছে এবং এগুলোতে ব্যাপক হয়। আমাদের ইভেন লোকাল ইন্ডাস্ট্রি যারা, তারাও কমপ্লেন করে যে এইভাবে খুব সহজে কেজি প্রতি, মন প্রতি এগুলোকে ভ্যালুয়েশন করা হয়, ফলে আমরা বাজারে টিকতে পারি না। তো সব কিছু মিলে আমরা এগুলো একটুকু বাড়িয়েছি। এগুলো যে শুধুমাত্র রাজস্ব আদায়ের জন্য বাড়ানো হয়েছে তা না, ইভেন আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য এগুলো লাগে। কারণ এখন অলমোস্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের নিজস্ব শিল্প ব্যবসায়ীরা তারা কিন্তু এই সকল ইন্ডাস্ট্রির সাথে জড়িত, সে কারণে এগুলো করতে হয়েছে। আপনারা দেখবেন যে খুব বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নাই, নিত্য প্রয়োজনীয়গুলো সবগুলো আমরা খুবই কেয়ারফুলি এইগুলোকে আমরা বরং চেষ্টা করেছি কমানোর জন্য। থ্যাংক ইউ। ফজল, তোমার জানা নেই, কারণ আমরা তো ট্যাক্স, জ্বালানির উপর তো ট্যাক্স, এলএনজি এবং ইলেকট্রিসিটির উপর তো ট্যাক্স বসানো হয়নি, তাই না? হ্যাঁ বল। আমি একসময় ওই পারে ছিলাম এবং বাজেট হলেই লেখালেখি করতাম। তো সুতরাং আপনারা জানতে চাইছেন যে আমাদের অর্থ উপদেষ্টার বাজেট কেমন হয়েছে। তো উনি তো আর নিজে বলতে পারবেন না, তো যেন আমি অন্তত এই কাজটা করি। তো প্রথমে হচ্ছে যে আপনি অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতাটা দেখেন। আগে এটা আমি দেখছি 2 শতাধিক পৃষ্ঠা হতো, এইবার এটা 73 পৃষ্ঠা কিংবা 75 পৃষ্ঠায় নেমে এসছে। এবং আপনারা জানেন যে কহে বিস্তর বিচার, সে কহে বিস্তর বিচার, যে কহে
বিস্তর। তো এই জন্যই আপনাদের এইটাকে আমি একটা ব্যতিক্রমী বাজেট বলবো ইন টার্মস অফ। এরপরে হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে আমাদের এই বাজেটটা হচ্ছে মেইনলি অপচয় কমানোর বাজেট। এই বাজেটটা হচ্ছে অসঙ্গতি কমানোর বাজেট। যেমন এই যে গ্যাসের উপর একটা ট্যাক্স ছিল, তো এখন আমাদের হচ্ছে যে এটা একটা ভ্যাট ছিল আমদানির পর্যায়ে, তো ভ্যাট হচ্ছে আপনার ভ্যালু এডিশন, কিন্তু গ্যাসের ক্ষেত্রে হচ্ছে যে দি ভ্যালু এডিশন ইজ নেগেটিভ, কারণ আমরা যে দামে গ্যাস আমদানি করি তার থেকে আমরা কম দামে, আমরা 60-65 টাকায় আমরা গ্যাস আমদানি করি, কিন্তু আমরা সেই গ্যাস বিক্রি করি 30 টাকায়। তো এখানে তো ভ্যালু এডিশন ইজ নেগেটিভ। তো এখানে যে একটা ইরেশনালিটি ছিল, যে এটার উপর একটা ট্যাক্স ছিল, একটা ভ্যালু এডিশন যেখানে হয় না, যেখানে ভ্যালু এডিশন নেগেটিভ অ্যাকচুয়ালি, সেখানে এই ট্যাক্সটা অপ্রয়োজনীয় ছিল এবং সেটাকে এখানে সংস্কার করা হয়েছে। আর মূল্যস্ফীতির ব্যাপারে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আরেকটা ব্যাপার জোগাড় করতে চাই। আমরা কিন্তু জ্বালানি বিভাগ থেকে আমরা এটাকে সমর্থন করতেছি। যেমন আপনাদের এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে, তারপরে হচ্ছে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। আপনারা জানেন যে এগুলো আমাদের কী বলে ট্রান্সপোর্টেশন এবং এটা একটা বড় অংশ, পণ্য মূল্যের একটা বড় অংশ। এবং আমরা আরেকটা জিনিস যেটা করতেছি সেটা হচ্ছে সড়ক বিভাগ থেকে আমরা একটা চাঁদাবাজিটাকে একটু সীমিত করার চেষ্টা করতেছি। এই যে আজকে এই সকালবেলা আমার কাছে একটা খবর আসলো যে ওই যে যারা দেশে বাড়ি যাচ্ছেন ঈদের জন্য তাদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে। আমরা সাথে সাথে সেখানে মোবাইল কোড পাঠিয়ে সেই কি ইউরো স্টার নাকি একটা বাস কোম্পানি, সেই কোম্পানিকে জরিমানা করা হয়েছে। তো ওই জন্য আমরা মূল্যস্ফীতি কমানোর জন্য একদিকে যেমন বাংলাদেশ ব্যাংকের নীতি চলছে, এছাড়াও আমরা জ্বালানি বিভাগ থেকে জ্বালানির মূল্য কমিয়ে এটাকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করতেছি। এবং কি বলে যে সড়ক বিভাগ থেকে আমরা এই যে রাস্তায় যে সব চাঁদাবাজি এগুলোকে এবং পুলিশের সহায়তায় এগুলোকে কমিয়ে আমরা। তো এখন আগের থেকে এখনকার একটা মৌলিক পার্থক্য হচ্ছে যে আমরা এখন সরকার হিসেবে কাজ করি। এখন স্যার অর্থ বিভাগে আছেন, কিংবা স্যার পরিকল্পনা বিভাগে আছেন, কিংবা আমি জ্বালানি এবং অন্যান্য এর দায়িত্ব আছি, এবং গভর্নর সাহেব বাংলাদেশ ব্যাংকের। আমরা কিন্তু এখন উই ওয়ার্ক ইন ইউনিসন, আমরা একসঙ্গে কাজ করি। এর ফলে আপনি দেখবেন যে অনেকগুলো হয়তো আপনাদের চোখে পড়েছে কিনা জানি না, অনেকগুলো টেমপ্লেট কিন্তু এস্টাবলিশ হয়েছে যে আমরা কি করতে পারি এবং কীভাবে করতে পারি। যেমন ধর এই যে জ্বালানি নিয়ে আপনারা সবাই লেখালেখি করলেন এবং এক অ্যাসোসিয়েশনের নেতা বললেন যে আমরা নাকি হত্যা করতেছি। তো এখন আমি নিজে গেলাম, এই গত শনিবারে আমি নিজে গেলাম। আমি 12-13টা প্রতিষ্ঠান পরিদর্শন করি। পরিদর্শন মানে কিন্তু ওই যে ওদের অফিসে যেয়ে না, আমি ওই যে আরএমএসের তাদের মিটারের রিডিংটা কত সেটা দেখলাম। এবং আমরা কিন্তু এই জন্য আমরা এই যে জ্বালানির যে রিকোয়ারমেন্ট সেটার জন্য আমরা কিন্তু ব্যবস্থা করছিলাম। এবং ওই যে আমাদের অর্থ উপদেষ্টা আমাদেরকে সর্বত্রই সবসময় আমরা কিন্তু সহযোগিতা দিয়েছেন। এবং ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই যে আমরা যে এত বড় একটা দায়কে যে আমরা করছি সেটা না। তো যাই হোক, তো এখন আমি ফিরে আসার পরে আমরা আগে থেকেই ব্যবস্থা করছিলাম 4টা অতিরিক্ত এলএনজি কার্গো আনার। কিন্তু এইটা একটু ওই যে আপনারা জানেন যে নিম্নচাপের কারণে সমুদ্রে উত্তাল আবহাওয়া ছিল, ফলে ওটা ডকিং করতে পারে নাই। কিন্তু যেই মুহূর্তে ডকিং করছে আমি ফিরে আসতেই দেখি যে সব জায়গাতেই যেখানে জ্বালানি গ্যাসের সরবরাহ ছিল সেগুলো আবার সঠিক হয়ে গেছে। এবং আমাকে একের পর এক উদ্যোক্তা আমাকে ফোন করে বলছেন যে আপনি আসার পরে আপনি কি গ্যাস নিয়ে আসছিলেন নাকি? আমি বলছি না, আমরা গ্যাস নিয়ে আসিনি, আমরা আসলে গ্যাস আনার পরিকল্পনা করেছিলাম এবং সেই পরিকল্পনার যে ফলশ্রুতি। তো ওই জন্য এখন আমরা যেটা চেষ্টা করছি একটা সবাই মিলে একটা পরিকল্পিত উন্নয়ন চেষ্টা করছি। এবং আমরা এইসব টেমপ্লেটগুলো এস্টাবলিশ করে যাচ্ছি। রমজানে কীভাবে লোড ফ্রি রাখতে হয়, তারপরে ঈদের যাতায়াত কীভাবে করতে হয়, চট্টগ্রামের জলাবদ্ধতা কীভাবে মোকাবেলা করতে হয়, এই অর্থনীতির কী বলে যে এক্সচেঞ্জ রেটকে কীভাবে স্টেবিলাইজ করতে হয়, তারপরে হচ্ছে যে
এইভাবে নানান রকম আমরা টেমপ্লেট আমরা এস্টাবলিশ করে যাচ্ছি, যে এখন যাতে সামনে যারা সরকার আসবেন তারা এগুলো দেখতে পারবেন, এবং এগুলো যদি তারা অবলম্বন করেন তাহলে আমাদের জনজীবনের জন্য ধন্যবাদ, স্বস্তির কারণ হবে। আচ্ছা, কৃষিমন্ত্রী মাননীয় অর্থ উপদেষ্টা, আমি একটু, কারণ কৃষিমন্ত্রী তো শুধু মধ্যবিত্ত না, নিম্ন কৃষকদের জন্য হ্যাঁ ওরে নিরস কাজ করেছেন, আপনি যদি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভোক্তাদের অধিকারের জন্য যতটা কথা বলি, কিন্তু আমরা কৃষকের অধিকার নিয়ে কিন্তু আমরা ওইরকম কোনো কথা বলি না। এবার দেখেন, আপনাদের আলুর উৎপাদন কিন্তু অনেক বেশি হয়েছে, ভোক্তারা কম মূল্যে পাচ্ছে আলু, ভালো কথা, কিন্তু কৃষক তার ন্যায্য দাম কিন্তু পাচ্ছে না। এই ব্যাপারে আপনারা যদি একটু সোচ্চার হন, আমার মনে হয় সবচেয়ে ভালো। আমরা সরকারের পক্ষ থেকে মানে অনেক প্রণোদনা দেওয়া হয়, এই প্রণোদনার বেনিফিটটা কিন্তু মধ্যবিত্ত শ্রেণী সবাই পায়, এই প্রণোদনাটা যেটা দেওয়া হয়। আর আপনারা যদি দেখেন, এবার কিন্তু এই ঈদের সময় যে বাজার ছিল, প্লাস এখনও যে বাজার, যেটা সবজির বাজার করেন বা চাউলের বাজার করেন, কিন্তু একটা মোটামুটি একটা স্বস্তিকর পরিস্থিতিতে ভিতরে আছে। আপনারা অন্যান্য বছরের তুলনায় যদি এটা কম্পেয়ার করেন, আমার মনে হয় দামটা অনেক কমের ভিতরে আছে। আর আমাদের এবার প্রোডাকশনের দিকে যদি দেখেন, আমাদের গতবারের থেকে এবার কিন্তু সব কটা প্রোডাকশনই কিন্তু আমার বেশি হয়েছে। এটার ভিতরে এবার জানেন যে এই বড় ফসলটা এবার বাম্পার হয়েছে, বাম্পার ফসল বলা যায়। এবার প্রায় 15 লক্ষ মেট্রিক টন আমাদের এই ধান উৎপাদন বেশি হবে আশা করি, যেহেতু আমাদের প্রায় 85% ধান এই বড় ধানে কাটা হয়ে গেছে। রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চলে কিছু কিছু রয়ে গেছে, হয়তো কিছুদিনের ভিতর পুরাটা কাটা হয়ে যাবে। এতে প্রায় আমরা আশা করতেছি, যদি বিবিএস এর ইনফরমেশন কারেক্ট হয়, তবে প্রায় 15 লক্ষ মেট্রিক টন বেশি হবে। প্লাস আলুর উৎপাদনও বেশি হয়েছে, এটা তো আপনারা জানেন। এবার কোল্ড স্টোরগুলি প্রায় প্রত্যেকটি ভরে গেছে, এবং এখনও কৃষকের ঘরেও কিন্তু আলু মজুদ রয়ে গেছে, তারা এখনও বিক্রি করতেছে। দেন আপনার এবার গমের উৎপাদনও বেশি হয়েছে, বাট গমের উৎপাদন গত বছরের তুলনায় খুব একটা বেশি না, বা অল্প একটু বাড়ছে। পেঁয়াজের উৎপাদন গত বছর থেকে অনেক বেশি উৎপাদন হয়েছে। ভুট্টার উৎপাদনও গত বছর থেকে অনেক বেশি হয়েছে। আদার উৎপাদনও কিন্তু গত বছর থেকে এবার বেশি হয়েছে। আর সবজির উৎপাদন তো গত বছর থেকে অনেক বেশি। আপনার ইলেকশন যে এই ফুলকপি, বাঁধাকপি, এগুলি বাজারে তারা মানে কৃষক দামই পাচ্ছে না, ফালাই দিতেছে। এই জন্য আমরা এবার চেষ্টা করতেছি যে প্রায় 100 মতো ছোট আকারে কোল্ড স্টোর করব। যেহেতু আপনারা জানেন, শীতকালীন সবজি এবং গ্রীষ্মকালীন সবজি এই দুইটা আষাঢ় মাঝখানে একটা ট্রানজিট পিরিয়ডের মতো থাকে, প্রায় 1 মাসের মতো, যেই সময় সবজির দামটা খুব প্লে করে। এই জন্য প্রায় 100 মতো আমরা ছোট আকারে কোল্ড স্টোর করে দিচ্ছি, যেন ওই সময় কৃষক তার এই ধরেন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শালগম এগুলি যেন প্রিজার্ভ করে রাখতে পারে। ওই পরে যেন তারা এটা বিক্রি করে যেন তাদের যে উৎপাদন খরচটা অন্তত যেন তারা উঠাইতে পারে, এবং তারা যেন কিছুটা প্রফিটও যেন নিতে পারে। এই জন্য আমরা প্রায় 100 মতো কোল্ড স্টোর এবার করে দিচ্ছি। প্লাস আরেকটা জিনিস হলো, আপনারা জানেন যে আমাদের যে আলুগুলি রাখার জন্য যে কোল্ড স্টোরগুলিতে আলু, খাবার আলু রাখা হয়, সে একই কোল্ড স্টোরে কিন্তু বীজের আলু রাখা হয়। কিন্তু এই জন্য আমরা বীজ আলু রাখার জন্য একটা আলাদা কোল্ড স্টোর করে দিচ্ছি। প্রায় 4টা কোল্ড স্টোর আমরা করে দিচ্ছি বড় আকারে, যেগুলির মধ্যে শুধু বীজই রাখবে। আরেকটা আপনারা তো জানেন যে এই ছোটো ছোটো কোল্ড স্টোরগুলিকেও রাখাও একটা সমস্যা আছে। প্রত্যেকটা সবজি কিন্তু এক এক টেম্পারেচারে থাকে। টমেটো যেই টেম্পারেচারে রাখতে পারবেন, ফুলকপি কিন্তু ওই টেম্পারেচারে থাকবে না। এই জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা কিন্তু বক্স টাইপেরও করে দিতে হচ্ছে। আমরা হয়তো এই বছরের ভিতরেই, মানে নেক্সট সবজিটা ওঠার আগে আমরা এই কোল্ড স্টোরগুলি হয়তো আমরা সম্পন্ন করতে পারবো। এই জন্য আমরা জলবায়ু সে ফান্ড থেকে এই টাকাটা পেয়েছি। প্লাস আরেকটা হলো পেঁয়াজের, আমাদের ধরেন যে পেঁয়াজ প্রিজার্ভ রাখার মতো কিন্তু ওরকম কোনো কোল্ড স্টোরেজ আমাদের নাই। আমরা কতগুলি যে এয়ার ফ্লো ইটিয়ার দিয়ে আর কতগুলি ঘর করে দেওয়া হচ্ছে, প্রায় 500-র উপরে ঘর করে দেওয়া হচ্ছে, যেখানে পেঁয়াজটা রাখলে যে পেঁয়াজটা যেন না পচে যায়, পেঁয়াজটা যেন না পচে। এই জন্য
এয়ার ফ্লো একটা থাকবে, মেশিনও থাকবে, এটার ভিতরে প্রায় 4-5 মাস অন্যান্য সময় থেকে আরো বেশি যেন পেঁয়াজটা রাখতে পারে। প্লাস আমরা একটা গ্রীষ্মকালীন পেঁয়াজও কিন্তু আমরা একটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হচ্ছে। গতবার আপনারা দেখছেন প্রোডাকশন হয়েছে। এগুলি যদি হয় আমার মনে হয় মধ্যবিত্ত শ্রেণীরই বেশি উপকৃত হবে। আপনাদের ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আমাদের বাণিজ্য সচিবের কাছে আমার প্রশ্ন, এক মিনিট। আজ আমরা স্টেক হোল্ডারদের সাথে আপনি মিটিং করেছেন, আমরা অনেক মিটিং করেছি, এনবিআর চেয়ারম্যান, আমরা কি নিয়েছি? আমি যেমন একটা উদাহরণ দিই, আমরা যেমন কর্পোরেট লিস্টেড কোম্পানি ট্যাক্স আমরা কমিয়ে দিলাম, তাই না? আপনি দেখবেন বেশ। এখন কত হয়েছে এনবিআর লিস্টেড কোম্পানি ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স? এখন 20%, স্যার। 20%। সেটা ছিল কত? 27.5, তাই না? জেনারেল 27। হ্যাঁ, এবং অন্য জায়গায় যেমন ইম্পোর্টেড যারা প্রোডাকশন ডোমেস্টিক্যালি প্রডিউস করবে, ইম্পোর্টেড কোয়ান্টিটির উপর আমরা অনেক কিছু কর কমিয়ে দিয়েছে বলে, তাই না? বলছি সাহেব হয়তো দেখেছেন। যাক, আপনার দিক থেকে কি পারসেপশন, যে মোটামুটি কি ব্যবসা বান্ধব হয়েছে, নাকি ব্যবসার বিরুদ্ধে আমরা অত্যাচার শুরু করেছি? ব্যবসায়ীরা তো তাদের একটা মূল একটা চালিকা শক্তি, ব্যবসায়ী তো আমাদের ইম্পর্টেন্ট ব্যাংক বোর্ড। বশির সাহেব বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি অর্থনীতিবিদ না, বাট একজন সাবেক ব্যবসায়ী হিসেবে বলতে পারি যে আসলে আমরা কোনো কিছু তো ভ্যাকুয়াম থেকে ভাবতে পারবো না, আমাদেরকে একটা প্রেক্ষাপট বা কনটেক্সট থেকে জিনিসটাকে নিতে হবে। আমরা যদি কনটেক্সট আকারে দেখি যে পূর্ববর্তী সরকার অর্থনীতিকে কোথায় রেখে গিয়েছিলেন, পূর্ববর্তী প্রধানমন্ত্রী নিজে স্পষ্ট উচ্চারণে বলেছিলেন যে মার্চ এপ্রিলে দুর্ভিক্ষ হবে। সো ওনার কাছে যে একটা সমন্বিত তথ্য ভাণ্ডার ছিল, সেখানে প্রমাণিত ছিল যে অর্থনীতি খাদের কিনারে বা খাদ থেকে পড়া শুরু করেছিল। সেখান থেকে বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, একটা কালেকটিভ অ্যাপ্রোচ, যেটা জ্বালানি উপদেষ্টা বলেছেন যে সমন্বিতভাবে কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং সমস্ত মন্ত্রণালয়গুলো যখন একসঙ্গে কাজ করা শুরু করে এবং তাত্ত্বিকভাবে এবং একই সাথে মানে ফাংশনালি এঙ্গেজড হয়ে একটা কালেকটিভ অ্যাপ্রোচের মাধ্যম দিয়ে আপনারা দেখেছেন যে সংকোচনমূলক মুদ্রানীতি মানে সামষ্টিক অর্থনীতির যে দুটো মূল ভিত্তি, বিনিময় মূল্য এবং আপনার ইন্টারেস্ট রেট, এই দুটোকে দিয়ে যে ম্যাক্রো ইকোনমির যে ম্যানেজমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম মিনিস্ট্রি অফ কমার্স থেকে সাপ্লাই সাইড ইমপ্রুভমেন্ট করা, তার যে কালেকটিভ রিফ্লেকশন বাজার ব্যবস্থায় আপনারা যেটা দেখেছেন যে একটা স্বস্তি এসেছে। এবং যে কথাটা প্রচলিত আছে যে সিন্ডিকেটেড মার্কেট অ্যাপ্রোচ থেকে আমরা একটা ব্রড বেসড মার্কেট অ্যাপ্রোচ এবং একটা ইনক্লুসিভ মার্কেট অ্যাপ্রোচে গিয়েছি, যার মাধ্যমে আমরা বাণিজ্যের বৈচিত্র্যকরণ করতে পেরেছি, সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্যকরণ করতে পেরেছি এবং বাজার ব্যবস্থায়ও আমরা আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের যতগুলো উইং আছে, সেটা ভোক্তা অধিকার হোক, ট্যারিফ কমিশন হোক এবং অন্যান্য যে কম্পিটিশন কমিশনগুলোকেও আমরা অ্যাক্টিভেট করেছি। তার ফলে যে প্রাতিষ্ঠানিক যে সক্ষমতাগুলোকে একভাবে বলা যায় যে চূড়ান্তভাবে নষ্ট করে দেওয়া হয়েছিল, এই প্রেক্ষাপটগুলোকে যদি আমরা ভুলে যাই তাহলে আমরা আসলে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারবো না যে এই প্রাতিষ্ঠানিক সক্ষমতাগুলোকে নষ্ট করা হয়েছিল। এখন প্রতিষ্ঠানগুলো কাজ করছে বেসড অন কম্পিটেন্স, বেসড অন রেশনাল অ্যান্ড বেসড অন এথিক্স। এবং এর ফলশ্রুতিতে আমরা যখন বলছি যে বাজেটের এর রিফ্লেকশনটা কোথায়, টু মি বাজেট ইজ এ ম্যানিফেস্টেশন অফ আপনার যে গতানুগতিক যে খরচগুলো আছে, এর সাথে আপনার জাতীয় সক্ষমতা তৈরি করার একটা দলিল যে আমি এখানে আমার ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করা, বিনিয়োগের মাধ্যমে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এবং ব্যবসাকে মানে সহজীকরণের মাধ্যমে। এবং আমার ধারণা সেখানে সামগ্রিকভাবে প্রচেষ্টা করা হয়েছে এই ব্যবসায়িক কর্মকাণ্ডগুলোকে সহজ করার জন্য। এবং আপনি নীতিতে দেখবেন যে রাজস্ব নীতিগুলো এসছে, এখানে কোনো প্রতিষ্ঠানকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার জন্য বা যেটা আগে হতো যে একটা প্রাতিষ্ঠানিক বিভিন্ন
দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা, এখান থেকে যে উত্তরণ করা হয়েছে এটাই একটা গুণগত পরিবর্তন বলা যায়। বাট এটা তো অবশ্যই কেবল শুরু। এই শুরুর ধারাবাহিকতাটা যদি আমরা আশা করি পরবর্তী রাজনৈতিক সরকার আমাদের সংস্কারের মাধ্যমে এই শুরুটাকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের জাতীয় সক্ষমতা তৈরি করবেন। এবং একদিন আমাদের আজকে যে বাজেটের মূল খরচ সেটা হচ্ছে যে দায় পরিশোধ, লোন এবং সুদ পরিশোধ, এখান থেকে আমরা উত্তরণ করতে পারবো এবং আমরা আমাদের জাতীয় সঞ্চয় তৈরি করতে পারবো। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, প্রশ্ন করেন এখন। স্যার আমি যদি একটু অনুমতি দেন তাহলে স্যার আমি একটু জাস্ট এই সুযোগে, যেহেতু আমাদের কোরবানির একটা সময় চলছে স্যার, এই সুযোগে বলি। আপনারা জানেন যে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার ব্যাপারেও যদি দেখেন যে আমরা অভিনব যত পদক্ষেপগুলো নিচ্ছি, জানালি উপদেষ্টা যেরকম বিনিয়োগকে সহায়তা করার জন্য রাজস্ব বোর্ড যে আপনার এলএনজির উপরে ভ্যাট কমিয়েছে এবং আমাদের যে এফএসআর এর যে সক্ষমতা আছে সেই অনুযায়ী আমরা যে অতিরিক্ত যে আরো এলএনজি কেনা হচ্ছে, অর্থ মন্ত্রণালয় ক্ষেত্রে উদার মানে সাহায্য এক্সটেন্ড করছে এবং আমাদের মজুদ নিরাপদ খাদ্য মজুদের ক্ষেত্রেও যে মজুদ সৃষ্টি করা হয়েছে, এই যে সামগ্রিক প্রচেষ্টা এবং এই কোরবানির চামড়াকে আমরা এক হচ্ছে বহুমুখীকরণ এবং এটাকে সংরক্ষণ মজুতকরণের সক্ষমতা বৃদ্ধি করার জন্য 30,000 টন লবণ অথবা প্রায় 7.5 লক্ষ মন লবণ বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসাতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে এবং আশা করা যায় যে এবং এটার চাহিদা তৈরি করার ক্ষেত্রে ওয়েট ব্লু বা কাঁচা চামড়া যদি প্রয়োজন হয় সাময়িক সময়ের জন্য একটা রপ্তানির অনুমোদনও দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে আশা করা যায় যে এতিমখানা এবং মাদ্রাসা উপযুক্ত মূল্য পাবে। এই ধরনের ইনোভেটিভ যেটা আগে কখনোই করা হয়নি, এরকম অনেক কাজ শুধু যে বাণিজ্য মন্ত্রণালয় তাই না, সকল মন্ত্রণালয়, সেটা জ্বালানি হোক, অর্থ হোক, কৃষি হোক, আমরা সকলে মিলে কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, আমরা যে অভিনব প্রচেষ্টায় আমাদের সক্ষমতা তৈরি করার একটা সামগ্রিক প্রচেষ্টায় রত আছি এবং লাইক আই সেড, আই মিন সাকসেস ইজ এ জার্নি, ইটস নট এ ডেস্টিনেশন। সাফল্য একটি যাত্রা, এটা কোনো গন্তব্য নয়। অতএব এই যাত্রায় আমাদেরকে বহমান থাকতেই হবে। ধন্যবাদ সকল। ধন্যবাদ। উপদেষ্টা আমি জাহিদ বলছিলাম 71 টিভি থেকে। মাননীয় উপদেষ্টা আমি মেহেদি বলছি ডিবিসি নিউজ থেকে। একজন করে বলেন। আচ্ছা, জাহিদ বলছিলাম 71 টিভি থেকে। আচ্ছা বলেন। আমরা বিগত আওয়ামী লীগ সরকার আমলে যেমনটি শুনেছিলাম যে বিদেশ থেকে অর্থ আসছে, কালো টাকা এবং সরকার এবং দেশ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি। আপনারা বলছেন যে আওয়ামী লীগ আমলে অনেক কালো টাকা দেশ উৎপাদন হয়েছে এবং বিদেশেও চলে গেছে। এই যে কালো টাকা সাদা করার সুযোগ দিলে আওয়ামী লীগ আমলের তৈরি যে কালো টাকাগুলো দেশে এবং দেশের বাইরে আছে সেগুলো কি আবার দেশে ফেরত আসার কোনো সুযোগ তৈরি হবে কিনা এবং সেটা দেশ এবং রাষ্ট্রবিরোধী কোনো কাজে ইউজ করার আশঙ্কা আপনারা করছেন কিনা, এটা হলো 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন, আমরা যেটা জানি যে বাজেট হয় 1 বছর মেয়াদি, আপনারা আপনি বলেন যে বাজেট করা হয়েছে 3 বছর পরিকল্পনা নিয়ে, একটু যদি ক্লিয়ার করতে। মাননীয় উপদেষ্টা আমি মেহের ডিবিসি নিউজে কাজ করি। পরিকল্পনা উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে দেশে দারিদ্র্য বেড়েছে। এই সরকার তো এসেছে একটা বৈষম্যহীন সমাজ গড়ার একটা প্রত্যয় নিয়ে। এখন আপনাদের বাজেটের মধ্য দিয়ে আপনারা আসলে মোটাটাকে যদি বলি যে কি পদক্ষেপ নিয়েছেন ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য কমানোর জন্য, মাইকটা একটু দূরে নেন। এই বাজেটের মধ্য দিয়ে কি পদক্ষেপ নিয়েছেন ধনী দরিদ্রের বৈষম্য কমানোর জন্য মোটাটাকে যদি বলেন, কারণ আপনারা নিজেরাই বলছেন যে দারিদ্র্য বেড়েছে। মাননীয় উপদেষ্টা, আমার নাম আবুল কাশেম, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি। আমি হচ্ছে আপনার বাজেট বক্তব্যের যে মিডিয়াম টার্ম ম্যাক্রো ইকোনমিক পলিসি স্টেটমেন্ট, সেখান থেকে আমি একটা কোশ্চেন মাননীয় বাণিজ্য উপদেষ্টাকে করতে চাই। আপনি সেখানে হচ্ছে মিড টার্মে 7টা চ্যালেঞ্জের কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে আমেরিকান যে ট্যারিফ, অ্যাডিশনাল 37% ট্যারিফ। আপনি বলছেন যে যদি এটা হচ্ছে সমাধান না করা যায় তাহলে আমাদের এক্সপোর্টের উপরে বড় ধরনের প্রভাব পড়বে। আচ্ছা বলেন। জি, আমি এটা হচ্ছে যেহেতু বাণিজ্য উপদেষ্টা আছেন এবং
তার কাছেই জানতে চাই যে ইউএস ট্যারিফ নিয়ে যে নেগোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় করছে আসলে সেখানে অগ্রগতি কী, এবং অর্থ উপদেষ্টা বাজেটের যে চ্যালেঞ্জের কথা বলছে এই ইউএস ট্যারিফ নিয়ে, তো আপনি অর্থ উপদেষ্টাকে কতটা আশ্বস্ত করতে পারছেন যে আগামী অর্থ বছরে এই ট্যারিফের কারণে আমাদের এক্সপোর্ট ব্যাহত হবে কি হবে না? মাননীয় অর্থ উপদেষ্টা, আমার নাম খান শান্ত। আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মাননীয় অর্থ উপদেষ্টার কাছে যে মাননীয় একটা একটা করে করেন, অনেক আছে তো। এটাই আমার লাস্ট কোশ্চেন। মাননীয় পরিকল্পনা উপদেষ্টা বলেছেন যে আগামী পরের বাজেটের সময় আপনাদের সরকার থাকবে না, কিন্তু আমি মাননীয় অর্থ উপদেষ্টার কাছে জানতে চাই যে 2026-27 যে বাজেটটা প্রণয়ন হবে সেটা কি আপনার হাত দিয়ে হবে নাকি নতুন সরকারের অর্থমন্ত্রীর হাত দিয়ে হবে? ধন্যবাদ আপনাকে। মাননীয় অর্থ উপদেষ্টা, আমার নাম খান শান্ত, আমি দৈনিক ভোরের পাতায় কাজ করি। মাননীয় অর্থ উপদেষ্টা, স্বাধীনতার পরবর্তী সময়ে বিগত বছরগুলোর তুলনায় এই বাজেটটা আমরা সবচেয়ে ছোট বাজেট দেখছি। আপনাকে দেখতে পাচ্ছি না, কোন দিকে আপনি? এই যে আমি উপরে সামনে। জি, আসসালামু আলাইকুম। মাননীয় উপদেষ্টা, আমি ভাই কোশ্চেনটা শেষ করি ভাই। তো এই ছোট বাজেট, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাজেট শেষ করা সম্ভব কিনা বলে আপনি মনে করেন? মাননীয় উপদেষ্টা, আমি শামীম জাহাঙ্গীর, আমি জাস্ট এনার্জি নিউজে কাজ করি। বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, কারণ তারা বিদ্যুৎ জ্বালানি সরবরাহ রমজানে যেভাবে করেছে একটা মিরাকেল দেখিয়েছে। আমার কোয়েশ্চেন হচ্ছে জ্বালানিতে এই ধরনের মিরাকেল আসবে কিনা, কারণ বাজেটে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই এত বছর পরে অথবা এত মাস পরে জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে, বিশেষ করে গ্যাস সাপ্লাই। আরেকটা কোয়েশ্চেন, এই যে 15% ভ্যাট উইথড্র করা হলো এলএনজি ইনপুটের ক্ষেত্রে, এই ক্ষেত্রে জ্বালানিতে কোনো সাবসিডি দিতে হবে কিনা? ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, আমার নাম মানিক মুন্তাসির, আমি বাংলাদেশ প্রতিদিনে কাজ করি। আমার ছোট্ট দুটো প্রশ্ন। একটা হচ্ছে, মানে খুবই সংক্ষেপে করব। প্রথমটা হচ্ছে, আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে বলে আসছেন যে আপনি একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চান। আজকেও আপনি কথাটা বলেছেন। আজকে আপনি যেই বাজেটটা উপস্থাপন করেছেন, এই বাজেটে কি ফুটপ্রিন্ট আছে যেটা পরবর্তী সরকার এসে গ্রহণ করবে বলে আপনি মনে করেন? নাম্বার 2 হচ্ছে, আপনি প্রথম থেকে আপনি সহ সরকারের পুরো অংশ বলে আসছেন বিপুল পরিমাণ অর্থ আমাদের যেটা পাচার হয়ে গেছে বছরের পর বছর, সেই অর্থটা ফিরিয়ে আনার জন্য আমরা জানপ্রাণ দিয়ে চেষ্টা করছি। এখন পর্যন্ত আমরা কতটুকু সম্ভাবনা তৈরি করতে পেরেছি 1 টাকাও ফিরিয়ে আনার ব্যাপারে, বা বাজেটে আপনার বিশদ এ ধরনের আমি কিছু পাই নাই, এ ব্যাপারেও আপনি ব্যাখ্যা দিবেন বলে আমি মনে করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম ইমদাদ, আমি দৈনিক আমার দেশ পত্রিকার রিপোর্টার। স্যার এদিকে সামনে স্যার। হ্যাঁ, আপনি শেষ প্রশ্ন এখন আপাতত। জি, আমার প্রশ্ন স্যার, আপনারা কর্মসংস্থানের ব্যাপারে ইয়ে করছেন, তো কর্মসংস্থানে আমাদের দেশে হলো যে এই মুহূর্তে 40%-এর উপরে তরুণ, মোট জনসংখ্যা 40%-এর উপরে তরুণ। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে প্রাধান্য দিয়ে আপনারা বলছেন যে এটাকে ইয়ে করবেন, মানুষের জন্য আপনারা এই বাজেটটা করছেন। স্যার, এই 100 কোটি বরাদ্দ বা 200 কোটি বরাদ্দ, এটা কি তরুণদের কর্মসংস্থানের জন্য সহায়ক কিনা? একটা। দ্বিতীয় প্রশ্ন স্যার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমরা মেজর যদি 2টা পদক্ষেপকে মূল হিসেবে দেখি, একটা হলো যে বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি, আর একটা হলো যে স্যার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে প্রতিযোগিতা কমিশন বা অন্যান্য সংস্থাগুলোর বাজার ব্যবস্থাপনা। স্যার, প্রতিযোগিতা কমিশন দুর্বল অবস্থায় পড়ে আছে, এটাকে শক্তিশালী করার জন্য আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা? এই বাজেটে আমরা কোনো পাই না। স্যার, মূল্যস্ফীতি নিয়ে আরেকটা কোশ্চেন স্যার। মূল্যস্ফীতির একটা ইয়ে হলো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশের বিশ্বের বর্তমান গভর্নরদের মধ্যে আমার ধারণা সবচেয়ে বেশি কথা বলেন। উনি যত কথা বলেন মার্কেট তত বেশি আনস্টেবল হয়। স্যার, এই ওনার যে ইয়াটা যে উনি এই পার্সোনাল কথা তো প্রশ্ন না, এটা সরি, আপনি এটা কি ধরনের প্রশ্ন করলেন আপনি? এটা আপনার যদি কিছু থাকে ওনাকে সামনে গিয়ে বলবেন। এটা আমি ঠিক একজন জার্নালিস্ট, সাংবাদিক হিসেবে এই ধরনের প্রশ্ন কি করেন আপনারা? আপনি ঝাল খেতে পছন্দ করেন, আপনার ঝাল খাওয়া তো আমার দেখতে ভালো লাগে না, এগুলো এই সমস্ত প্রশ্ন করবেন? আমি সাংবাদিক হিসেবে এটা এক্সপেক্ট করি না, দুঃখিত এই ধরনের প্রশ্ন করার। স্যার, আমি জীবন ইসলাম, ডেইলি অবজারভার পত্রিকায় কাজ করি। আমার ছোট ছোট 2টি বিষয় একটু জানার দরকার। একটা হলো, আপনার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করেছেন,
গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বলেছেন যে দুর্বল ব্যাংকগুলোকে মার্জার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হবে। তো ওই ব্যাংকগুলো যদি সরকারের নিয়ন্ত্রণে আনে, যারা উদ্যোক্তা, যারা এই ব্যাংকগুলো, যাদের ফাইন্যান্সিয়াল ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়েছে, তাদের অর্থের বিষয়টা আপনারা কীভাবে বিবেচনা করবেন এবং তারা তাদের মালিকানা থাকবে কি না? 1। 2, আপনি চলতি বাজেট যেটা আজও চলমান, এই বাজেটে আপনার ব্যাংক ঋণের পরিমাণটা কমায় এনেছেন, প্রায় 99,000 কোটি টাকার কাছে নিয়ে আসছেন। অথচ আপনি প্রস্তাবিত বাজেটে 1,25,000 কোটি টাকার উপরে প্রস্তাব করেছেন। তো এতে কি এই ঋণ, ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নিলে বেসরকারি বিনিয়োগ নেতিবাচক প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ। আচ্ছা, আমি চটচট করে উত্তর দিই, অন্যরা একটু দেখ, আমি তবু চুম্বকভাবে একটু বলি। প্রথমত হলো যে জাহেদ সাহেব বলতে কালো টাকাটা আনা, ডেফিনেটলি কালো টাকার ব্যাপারে যেটাকে স্টোলেন অ্যাসেট রিকভারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বটা হচ্ছে, এবং খুব সহজ কিন্তু না। টাকা যারা পাচার করে তারা অত্যন্ত বুদ্ধিমান লোক, লেয়ারিং করে এমন না যে টাকা ঝাট করে পাঠিয়ে দেওয়া আরেক জায়গায়। এক জায়গায় আপনি কোথাও টাকা পাঠাবেন, সিলেটে পাঠাবেন, কেরানীগঞ্জে পাঠাবেন, তারপর 5 বিবি এসে ব্রাহ্মণবাড়িয়া পাঠাবেন, সেখানে আরেক জায়গায় যাবে, ঘুরে ঘুরে টাকা যাবে। এগুলো ট্রেস করা যে হচ্ছে, তারা 12টা সেন্সেশন কেস অলরেডি ইস্যু করা হয়েছে, সময় লাগবে, তবু প্রোগ্রেস হচ্ছে। মার্কোসের ইস্যু আসতে 18 বছর লেগেছে, নাইজেরিয়াতে আপনার 20 বছর লেগেছে। তা আমরা বলছি যে 1-8 বছর লাগতে পারে, তো প্রসেস শুরু হয়েছে। তো ট্রু যে কালো টাকাটা পেলে হয়তো আমার বাজেটের ওই বাজেট সাপোর্টটা কম লাগতো, IMF-এর কাছে যেতে হতো না। আনফর্চুনেটলি আমরা সেটা পারি নাই। সেকেন্ড যেটা হলো যে কালো টাকার ব্যাপার, অনেকে বলছেন একটা প্রশ্ন যে কালো টাকা সাদা করে দেওয়া ঢালাইভাবে। কালো টাকা কিন্তু যেটা ঠিক কালো টাকা না, আমরা যেটা যে অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে, নিজের জমিতে করেন তখন এত দিতে হবে, আর অন্য ঠিক আছে যদি আপনারা মনে করেন যে কালো টাকা দুটো দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলে যে কালো টাকা সাদা করা, এটা অনেক সময় আপনার কম্পালশন বা ইসের খাতের উপরে, সেটা আমরা দেখব। আর বৈষম্য বিরোধী যে আমরা কিছু একেবারে নাই তা না, বৈষম্য বিরোধী মানে তো সে একটা জিনিস দেখবেন, অনেক সময় একটা লম্বা মানুষকে যদি, আমি যদি একটু লম্বা, তো আপনি যদি 5 ফিট করতে মাথাটা কেটে দেবেন নাকি? বা একটা মোটা মানুষ 5 ফিট তাকে পেট চাপা দিয়ে উপরে দিকে টেনে দেবেন নাকি? এটা আপনি যেটা করবেন যে ইকুয়ালিটির জন্য চেষ্টা করবেন অন্যভাবে। আমরা চেষ্টা করি, মহিলাদের এসে বিরাট একটা ফান্ড আছে বাংলাদেশ ব্যাংকে, স্টার্ট আপ ফান্ডের জন্য টাকা দিচ্ছি, ইউথের জন্য টাকা দিচ্ছি, বাজেটে দেখবেন অনেকগুলো আছে কিন্তু। তবে একেবারে বৈষম্য বিরোধী কর্মসংস্থানের ব্যাপারে একেবারে যে তা নাই তা না কিন্তু, সেটা। আর ইউএসএ ট্যারিফের ব্যাপারে তো হয়তো আমরা তো অলরেডি কতগুলো ইস্যু উঠিয়ে দেওয়া হয়েছে। ইউএসএ ট্যারিফ, বন্ডেড ওয়্যার হাউস, সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউস করা হচ্ছে। আর বাজেট ছোট বাজেট বাস্তবায়ন খুব ডিফিকাল্ট না। আর 6 মাসের জন্য করেছি বাজেট, 6 মাসের 3 মাসে 6 মাসে করা যায় না। বাজেট ইজ এ কনস্টিটিউশনাল অব্লিগেশন, তাই না? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট 1 বছরে, মুদ্রানীতি করতে পারে 6 মাস, কিন্তু বাজেট আমরা 6 মাস 9 মাস করতে পারবো না। এবং এটা যে 6 মাস যে আমরা যতটুকু থাকি বাকিটুক যে করবে না, বা ফুটপ্রিন্টের কথা বলছেন, আমরা ফুটপ্রিন্ট দিয়ে যাচ্ছি কি, ফুটপ্রিন্টের কিছু ভালো কাজটা করে যাচ্ছি, অসম্পূর্ণ থাকতে এটা ফলো করবে। এবং যদি ফলো না করে পরবর্তীতে আপনার তো যথেষ্ট কনসিয়াস, আপনারই দরকার তখন ক্রিটিসাইজ করবে যে ওরা তো ওনারা তো একটু ভালো কাজ করেছিল, আপনারা কেন এটা শেষ করছেন না। আমরা খারাপ কাজ যদি করে থাকি তখন বলছি ওই লোকেরা গেছে, ভালো হয়েছে, ওটা বাদ দিয়ে দিই। তা আমরা সেই ধরনের কাজ করছি না, করবো না। আর কর্মসংস্থান একই ব্যাপার, ব্যাংক রেজুলেশনে খুব ডিটেল আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানেন, অ্যাসিওরেন্স দিয়েছেন বারে বারে ডিপোজিটের টাকা, আমানতের টাকা কোনো দিন কি খেয়ানত হবে না, না কি জানি বলে আরবিতে, যাবে না। এটা ব্যাংক রেজুলেশনটা হয়তো বিভিন্নভাবে এটা করা হবে। ইতিমধ্যে যে ডিপোজিট ইন্স্যুরেন্স তো বাড়িয়ে দেওয়া হয়েছে 1 লাখ থেকে 2 লক্ষ টাকা, তাই না? একটা আইন হচ্ছে 1 লক্ষ ছিল। অতএব ওইটা কিন্তু আপনি পৃথিবীর কোন দেশে দেখেছেন যে ব্যাংকের 70% টাকা নিয়ে চলে গেছে মালিক, ডিপোজিট থেকে সহ,
ধরেন 20,000 কোটি টাকা ছিল, তার মধ্যে 15,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। এরকম তো ব্যাংক সে তো রবারি তো খুব কমই করেছে লোকজন। অতএব এগুলো রেজলিউশন করার জন্য ডেফিনেটলি আমরা চেষ্টা করছি এবং করব, এটা প্রতিশ্রুতিবদ্ধ। এবং এই আইনটা যেটা করা হচ্ছে খুব সহজ কাজ না, বাট ডেফিনেটলি উইল হ্যাভ টু ডু ইট। এই মোটা দাগে যদি এখন গভর্নর সাহেব যদি কিছু বলে বা অন্য কিছু বলেন, হ্যাঁ ফাইন্যান্স সেক্রেটারি কিছু বলবেন না, আচ্ছা অর্থ সচিব বলবেন কিছু। কয়েকটা পয়েন্টে বলি স্যার। যেমন একটা প্রশ্ন শুনলাম যে ব্যাংক ঋণ 1,25,000 কোটি টাকা, এটা ঠিক না। আসলে আমাদের অরিজিনাল প্ল্যান ছিল এই অর্থ বছরে ব্যাংক থেকে 1,37,000 কোটি টাকা নেওয়া, কিন্তু আমরা গভর্নর সাহেবের সাথে আলোচনা করে যখন দেখলাম যে ব্যাংক থেকে যত বেশি নিব তত আমাদের ওই ক্রাউডিং আউট হবে, তখন এটা কিন্তু 99,000 কোটি টাকা নামিয়ে এনেছি। আগামী বছরও এটা আমাদের 1,04,000 কোটি টাকা, 1,25,000 না, 1,04,000 কোটি টাকা। এখানে আমরা সচেতন যে ব্যাংক থেকে বরোয়িং কমায় আমরা বিকল্প বরোয়িং কীভাবে করা যায়। যেমন আমরা সুকুক বন্ড ব্যাপকভাবে যাচ্ছে এবং বর্তমানে এটার ডিমান্ড অনেক বেশি। আমরা এইভাবে নন ব্যাংক যে খাতগুলো সেগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। কর্মসংস্থানের বেলায় আমি একটা জিনিস বলি, সেটা হলো যে একটা বইটা তো আমাদের একটা ফুটপ্রিন্ট, যে যে 63-65 পাতার একটা বই, এর মধ্যে সব কিছু আসে না, কিন্তু মূল কথাগুলি আছে। তো এই জন্য আপনারা ওখানে কর্মসংস্থানের সবগুলি দেখেন নাই। কর্মসংস্থানে আমাদের এই বর্তমান সরকার অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে সরকারের সকল শূন্যপদ পূরণ করতে হবে। আপনারা ইদানিং দেখবেন যে বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপকভাবে বেড়ে গেছে। এটা উদ্দেশ্য হলো যে আমরা এই খুব দ্রুত যেন সব শূন্যপদ পূরণ করতে পারি। স্পেশাল বিসিএসের ব্যবস্থা করা হচ্ছে। তারপরে কর্মসংস্থানে আমরা এই বেশ কিছু উদ্যোগ নিয়েছি, যেমন এই স্টার্ট আপ ফান্ড 100 কোটি টাকা, নারীদের কল্যাণে কর্মসংস্থানে 125 কোটি টাকা, উদ্যোক্তা তৈরির জন্য 100 কোটি টাকা। এই আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেলে চলবে না, যে সরকার কিন্তু সব পদ সৃজন করে চাকরি দিবে না। সরকার যে কাজগুলি করবে সেটা হলো একটা এনেবলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যাতে প্রাইভেট সেক্টরের নিয়োগটা বাড়ে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর আরেকটা পয়েন্টে আমি বলি যে দারিদ্র্য কমানোর জন্য কি বৈষম্য কমানোর জন্য এখানে আমরা কিন্তু সবসময় আমাদের এখানে একটা লক্ষ্য ছিল যে বেনিফিশিয়ারি সংখ্যা বাড়ানো, কিন্তু টাকার পরিমাণ আমরা কখনো বাড়াই নাই। আমরা এইবার যে উদ্যোগটা নিয়েছি যে সোশ্যাল সেফটি নেটে বৈদেশিক উপকার ভোগের সংখ্যা বাড়ানোর পাশাপাশি টাকার পরিমাণও বাড়ানো। আমরা 100 থেকে 150 টাকা করে প্রায় সব ক্ষেত্রেই বড় বড় যে খাতগুলি আছে বাড়িয়েছি। এটা বাজেট বক্তৃতা আসলে আগেই বললাম, বইয়ের সাইজ তো ছোটো, সেই জন্য আসে নাই, কিন্তু আপনারা ডিটেলস অ্যানালাইসিস করলে দেখতে পারবেন। আরেকটা হলো যে ইনফ্লেশনের ইম্প্যাক্ট কমানোর জন্য আমরা কিন্তু একটা বড় উদ্যোগ নিয়েছি। সেটা হলো যে আমাদের যে বিভিন্ন ওই টিসিবির মাধ্যমে যে বিক্রি হয়, ওএমএসের মাধ্যমে আমরা 5 মাস ছিল, এটা 6 মাস করেছি। ইনফ্যাক্ট খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস সারা বছরই চলে, ভিডব্লিউডি প্রোগ্রাম। তো এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের বৈষম্য দূরীকরণের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমার মনে হয় আমি শুধু শেষে একটু বলতে চাই যে আপনারা দেখবেন খাদ্য দ্রব্য বা বিভিন্ন জিনিসের মূল্য কিন্তু মোটামুটি সহনীয়, একেবারে আমি উচ্ছ্বাস প্রকাশ করে জায়গায় নেমে গেছে, মোটামুটি সহনীয়। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সবার বক্তার জন্য জিনিস করে একটা জিনিসের দাম বাড়তে পারে, কিন্তু আপনি যদি বাজারকে এক্সপেক্ট করেন 1000 টাকা নিয়ে গেলেন, আজকে কিন্তু সব জিনিসের দাম কমে গেছে, এটা হয় না কোনো দিন। একটা বাড়বে একটা কমবে, আবার বাজেটের মধ্যে আছে কিনা সেটা। হ্যাঁ, ডেফিনেটলি আপনার যে ক্রয় ক্ষমতার প্রতি না থাকে তখন বলবে যে এমন বিপদে পড়লাম, আমি যেটা নিয়ে গেলাম সেটা কোনো কিছু কিনতে পারলাম না। কিন্তু টোটাল বাজেটের হিসেবে একটা করে যদি দেখেন, পৃথিবীর কোনো দেশে হয় না প্রত্যেক দিন দাম কমেছে ডেইলি, আবার প্রত্যেক দিন বেড়ে গেছে। অতএব আমি বলছি না যে বাজারটা ভালো, তা না, তবে জিনিসপত্রের দাম হচ্ছে। একটা প্রশ্ন করেছি যে খারাপ দিক কোনটা? খারাপ দিক বলে তো আমি বলবো না, আমি বলবো যে আরেকটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরও বেশি, আপনার ট্যাক্স যদি আরও বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো দেশে, টাকা করে ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে, ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেট ঠিক করতে পারতাম, তাই না? তো সেই দিকটা আমি মনে করি যে এইটা আমাদের চ্যালেঞ্জ। এটা এই দিকে খারাপ বলা ঠিক না। লুক অ্যাট দ্য ফিল সাইজ অফ দ্য গ্লাস, গাছে তো পানি তো কিছু আছে, তৃষ্ণার্থের জন্য ওই পানিটা যত খালি দেখলে তো মনে হয় কিছুই নাই, ওরা কিছু আছে,
সেটার মধ্যে আমরা চেষ্টা করি যতটুকু করতে। সেটার মধ্যে আপনাদের একটু সহযোগিতা দরকার, আপনাদের একটু আমি বলেছি একটু সহানুভূতিও দরকার। হ্যাঁ, আপনারা ক্রিটিসাইজ করবেন, সমালোচনা করবেন, একটু পজিটিভ কনস্ট্রাকটিভ ওয়েতে, বা ভুল শুধরে দেওয়ার জন্য ডেফিনেটলি বলে ভুল পথে আপনারা যাচ্ছেন, আপনারা ঠিক করেন, সেটা সবসময় আমরা এক্সপেক্ট করি। এবং এই ব্যাপারে আমরা সবাই কিন্তু আমার যারা উপদেষ্টা মহোদয় আছে, আমার যারা কলিগ আছে, সচিব মহোদয় এবং অন্যান্য সবাই কিন্তু সচেতন, এবং মনে করি আপনারা সবাই কিন্তু আমাদের সাথে একসাথে চলে বাংলাদেশ থেকে একটু আমাদের পটেনশিয়াল অনেক বেশি, সম্ভাবনা অনেক বেশি, সেই অমিত সম্ভাবনাটাকে আমাদের কাজে লাগাতে পারি। কারণ সময় কিন্তু দ্রুত হিসেব হচ্ছে। অনেকে কোরিয়ার এক্সাম্পল দেয়, তাই না? 20 বছর আগে কোরিয়া কী ছিল, এখন 20 বছর কোরিয়া অলিম্পিক করে, এখন ওয়ান অফ দ্য কান্ট্রি। সেটা আমরা কোরিয়া হচ্ছে আমাদের বাধা কোথায়, তাই না? আর সিঙ্গাপুরের কথা বাদ দিন, ওটা আইল্যান্ড নেশন, একটা বড় দেশ। সেই হিসাবে আমরা সবার সহযোগিতা করে ডেফিনেটলি আমরা করব। আমরা হয়তো সবসময় থাকবো না, তো আমরা মনে করি ভবিষ্যৎ প্রজন্ম। ইংরেজিতে একটা কথা আছে, ট্রাভেলার দের ইজ নো পাথ, when you walk you make a path। গ্রামের মেঠো রাস্তা আস্তে আস্তে কিন্তু হাইওয়ে হয়, হাঁটতে হাঁটতে হাইওয়ে হয়। আমরা মেট্রো রাস্তা পার হয়ে হাইওয়ের দিকে যাচ্ছি, একটু সরু হাইওয়ে, আস্তে আস্তে এটা প্রশস্ত হবে আগামীতে। আপনাদের সবার সহযোগিতা, আপনাদেরকে ধন্যবাদ। স্যার আমার নাম, হ্যালো স্যার, না শেষ হয় না। সম্মানিত সুধী, আরো সময় পাবো তো আমরা, আরো এরই সাথে শেষ হলো আমাদের। শোনেন, বাজেটটা তো ফাইনাল হবে আরো পরে, আরো সময় পাবেন আপনাদের বক্তব্য। সম্মানিত সুধী, এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।